হ্যাঁ, আজকে আমরা পিরিয়ড টেবিলের যেটা শুরু করব তার জন্য ইলেকট্রনিক কনফিগারেশন কয়টা প্র্যাকটিস করব, কারণ তাহলে ব্লক ডিভিশন এগুলো বুঝতে, পুরো টেবিলটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা শুরু করতে চলেছি আজকে তাহলে পিরিয়ডিক টেবিল, যেখানে আমরা ব্লক ডিভিশন এবং ব্লক ডিভিশন জিনিসটা কি, ইলেকট্রনিক কনফিগারেশন ওয়াইজ কেমন করে বুঝবো যে কোন ইলেকট্রনিক কনফিগারেশন মানে সেটা পিরিয়ড টেবিলের তার সঙ্গে কি রিলেশন, এই টোটাল ব্যাপারটা বুঝতে চলেছে পিরিয়ড টেবিলের জন্য। তো তার জন্য আমরা দেখবো হচ্ছে কয়েকটা কনফিগারেশন হিসেবে জাস্ট প্র্যাকটিসের জন্য দেখে নি। ইলেকট্রনিক কনফিগারেশন প্রথমটা কি দেখবো বলো? প্রথম ইলেকট্রনিক কনফিগারেশনটা কি আছে? ক্যালসিয়াম। তো 20 আমরা দু রকম ভাবে দেখার চেষ্টা করছি, কনফিগারেশন লিখেও দিচ্ছি, সঙ্গে এখানে বসিয়েও দেওয়ার চেষ্টা করছি। সো আমরা অরবিটাল গুলো লিখে নি 1s, তারপরে 2s 2p, 2s 2p, তারপর হচ্ছে 3s 3p, তারপর হচ্ছে 4s, তারপর হচ্ছে 3d, তারপর হচ্ছে 4p, এই অবধি আমরা আপাতত নিয়ে চলছি। তাহলে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p, এই হচ্ছে আমাদের n+l রুল অনুযায়ী এনার্জি সিকোয়েন্স অফ ডিফারেন্ট অরবিটালস, রাইট? আচ্ছা, ক্যালসিয়ামের 20 আগে দেখে নি, 20টা ফুল করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, ক্যালসিয়াম ডান। তো এবারে লিখছি কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, ডান। পরেরটা কি আছে বলো? ক্রোমিয়াম হচ্ছে 24। তো এই অবধি তো 20 হয়ে আছে, 20 হয়ে আছে। তো এবারে 24 আর চারটে বাকি, একটা দুটো তিনটে চারটে, তাহলে 4s2 এর পরে কি হওয়ার কথা? 24। এই অবধি তো একই থাকছে, হ্যাঁ কি না বলো? এই অবধি একই থাকছে, তারপরে হচ্ছে এটা একই সেম থাকছে, এটা সেম থাকছে, এটা লিখছি না। আচ্ছা ভালো করে বলো তো, এই অবধি নাম কি? এই অবধি নাম হচ্ছে আর্গান। 3p6 অবধি হচ্ছে আর্গান, তাই আমরা প্রথমে লিখে দিলাম আর্গান, আর্গানটা অবধি একই আছে। ঠিক আছে, এই অবধি কি আর্গান, আর্গান অবধি একই আছে। তারপরে হচ্ছে 4s এ 2 হওয়ার কথা, 3d তে 4 হওয়ার কথা, রাইট? বাট এটা হবে না, কেন হবে না? এটা আমরা ক্লাসে করেছিলাম, ভুলে গেছো। এটা হচ্ছে 5 হবে। হুটা কি তাহলে করনি কেন? এই যে 3d4, ভালো করে দেখো এখানে কি আছে? 3d4, সরি 3d4 আছে। 3d4টা হাফ ফিল্ডের থেকে একটা কম, হ্যাঁ কি না? পাঁচটাতে যদি একটা একটা করে চলে আসে তাহলে পুরোপুরি হাফ ফিল্ড হয়ে যাবে, আর হাফ ফিল্ড হলে আমরা জানি দারুণ স্থায়িত্ব বা স্টেবিলিটি আসে। হাফ ফিল্ডের থেকে একটা কম আছে, অন্যদিকে 4s এ দুটো ইলেকট্রন বসে আছে, ইয়েস অর নো? তাই হাফ ফিল্ড করার জন্য 4s থেকে একটা ইলেকট্রন 3d তে চলে যাবে। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? 4s এখন কতগুলো হয়ে গেল? 4s1, আর 3d তে কতগুলো হয়ে গেল? এতে বলো 4s হাফ ফিল্ড হয়েছে, হ্যাঁ কিনা? 4s এর ক্যাপাসিটি কত? দুটো, আছে কটা? একটা, হাফ ফিল্ড। 3d ক্যাপাসিটি কত? 10টা, আছে কটা? 5টা। সব কটাতে একটা 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 করে 5টা আছে, তাহলে হাফ ফিল্ড হলে স্টেবিলিটি পাওয়া যায়। 3d ও স্টেবল, 4s ও স্টেবল। স্টেবিলিটি পাওয়ার জন্য এটাকে বলে অর্ধপূর্ণ কক্ষকের সুস্থিতি বা হাফ ফিল্ড স্টেবিলাইজেশন। অর্ধপূর্ণ কক্ষক হলে সুস্থিতি পাওয়া যায়, হাফ ফিল্ড স্টেবিলাইজেশন হওয়ার কথা ছিল। তাহলে 4s2 3d4 হবে কি? 4s1 3d5 হওয়ার কথা, যদিও বা ছিল 4s2 3d4, হবে কি? 4s1 3d5। তো তাহলে চলো চলো এখানে 4s1 3d5 করছি, 4s1 3d5 করছি, হ্যাঁ কিনা? এই অবধি কত হচ্ছে? 24, তাই তো? এরপরে 3 নাম্বারটা কি ছিল? কপার। বল বুদ্ধি করে 25 নাম্বার ইলেকট্রনটা কোথায় যাবে? 4s তো খালি রেখে 3d তে পাঠিয়েছিল না, তো 25 নম্বরটা কিন্তু 4s এই ঢুকবে, ওটা খালি করে চলে গেছিল না। 25 নম্বর কিন্তু 4s এ, ক্লিয়ার? ম্যাঙ্গানিজ যেটা। তারপরে 26 27 28 29 এর কি হওয়ার কথা? কপার হচ্ছে 29, 4s2 3d9, কিন্তু এখানে আবার কি হবে? আবার ফুল ফিল্ডের গল্প। একটা পেয়ে গেলে বল ফুল ফিল্ড কিনা? একটা পেয়ে গেলে ফুল ফিল্ড বলে আবার 4s থেকে একটা, তাহলে কপারের কি হবে বল? কপারের আর্গানের পরে হওয়ার কথা হচ্ছে 4s2 3d9, কিন্তু হবে 4s1 3d10, কারণ এখানে ফুল ফিল্ড অরবিটাল স্টেবিলাইজেশন আছে। হাফ ফিল্ড আর ফুল ফিল্ড হলে স্টেবিলিটি পাওয়া যায়। d9 মানে কটা কম? মাত্র একটা কম, ওই একটাকে 4s থেকে নিয়ে নিচ্ছে। d4 মানে কটা কম? মাত্র একটা কম, ওই একটাকে 4s থেকে নিয়ে নিচ্ছে। তো একটা যদি কম থাকে ওটাকে 4s থেকে টেনে নেয়, দিয়ে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড করেতে
স্টেবিলিটি পাওয়ার চেষ্টা করে, স্থায়িত্ব পাওয়ার চেষ্টা করে, এরকম ভাবে স্থায়িত্ব পাওয়ার জন্য পুরো অ্যাটমটা স্টেবিলিটি পেয়ে থাকে। ক্লিয়ার হচ্ছে? মাথায় ঢুকেছে? তাহলে 29, তাই তো? 30টা কোথায় যাবে তাহলে? আচ্ছা 29 এটা তো এখানে চলে গেল, তাই তো? 30 তাহলে এখানে আবার ভর্তি হয়ে যাবে, OH2 তে ভর্তি হবে, জিঙ্ক যেটা। 30 অব্দি ডান। 31 ব্রোমিন আছে 35, 31, 32, 33, 34, 35। তাহলে ব্রোমিনের কি দাঁড়াচ্ছে? ব্রোমিনের আর্গনের পরে হচ্ছে 4s2, 3d10, 4p5, এই ব্রোমিন দাঁড়িয়ে যাচ্ছে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে কনফিগারেশন করা? পুরো কনফিগারেশনটা মাথায় ঢুকেছে কেমন করে চললো? বল, পুরোপুরি বুঝেছিস তো? কোনো অসুবিধা নেই তো? তাহলে এইটার উপরে বেস করে আমরা পুরো টেবিলের একবারে গঠনটা দেখে নিই কেমন করে কি হচ্ছে। তো হেডিং দাও ফরমেশন অফ পিরিয়ডিক টেবিল, না দিলেও চলবে, দেখলেও পারো, বুঝতেও পারো, যা খুশি করো। দেখো ফরমেশন অফ পিরিয়ডিক টেবিল কেমন করে পুরো টেবিলটা তৈরি হচ্ছে আমরা দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে 1s, 2s, 2p। একটু তলা থেকে ড্র করা শুরু করে, আমার তো এখানে শেষ হয়ে যাবে, তোমাদের যতটা তলা থেকে শুরু করতে পারবে কন্টিনিউ রাখতে পারবে। 3s, 3p, 7p অব্দি যাব। তারপর হচ্ছে 4s, 3d, 4p। এবার টেবিলটা কেমন করে তৈরি হচ্ছে ভালো করে দেখবে। এই হচ্ছে আমাদের এনার্জি আছে। আচ্ছা 1s মানে ভালো করে বুঝবে কোনটা কোন পিরিয়ড। 1s মানে হচ্ছে আমাদের প্রথম পিরিয়ড, 1s মানে প্রথম পিরিয়ড। 2s 2p মানে 2s আর 2p এটা মিলে তৈরি হচ্ছে সেকেন্ড পিরিয়ড। 3s আর 3p মিলে তৈরি হচ্ছে থার্ড পিরিয়ড। থার্ড পিরিয়ডে 3s আর 3p অরবিটালে ভর্তি হয়। 4s 3d 4p এই তিনটে অরবিটাল মিলে ভর্তি হয় হচ্ছে ফোর্থ পিরিয়ড। 5th 6th 7th যাচ্ছে, আগে 4th অবধি কমপ্লিট করে নি। তাহলে ফার্স্ট পিরিয়ডে কোন অরবিটাল ভর্তি হচ্ছে কৌস্তব? 1s অরবিটাল। সেকেন্ড পিরিয়ডে কোন অরবিটাল ভর্তি হচ্ছে? 2s আর 2p। থার্ড পিরিয়ডে 3s আর 3p। ফোর্থ পিরিয়ডে 4s 3d 4p। তিন রকমের অরবিটাল ফুলফিল হচ্ছে। ক্লিয়ার? তাহলে এবার আমাকে বল 1s অরবিটালের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কতগুলো ইলেকট্রন? তাহলে ফার্স্ট পিরিয়ডে কতগুলো এলিমেন্ট কি আমরা পেতে পারি? এক একটা ইলেকট্রন এক একটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে ক্যাপাসিটি কতগুলো? দুটো। তাহলে ফার্স্ট পিরিয়ডে এলিমেন্ট কতগুলো হবে? দুটি মৌল পাবো, দুটি এলিমেন্ট পাবো, হাইড্রোজেন আর হিলিয়াম। টেবিলটা সামনে রাখা আছে, চেক করতে থাকো। হাইড্রোজেন আর হিলিয়াম ফার্স্ট পিরিয়ডের বাইরে কেউ আছে? কেন ফার্স্ট পিরিয়ডে মাত্র দুজনকেই পাওয়া যাচ্ছে? কারণ ফার্স্ট পিরিয়ডটাতে 1s অরবিটাল ভর্তি হয়, আর 1s অরবিটালে দুটো ইলেকট্রনেরই ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, যারা কিনা এক একটা এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে। 1s1 হলে হাইড্রোজেন আর 1s2 হলে হিলিয়াম। ঠিক? ফার্স্ট পিরিয়ড শেষ। তাহলে বল এবার বুদ্ধি করে সেকেন্ড পিরিয়ডে মোট কটা ইলেকট্রন ভর্তি হবে? সেকেন্ড পিরিয়ডে মোট কটা ইলেকট্রন? গুনতে কেন হচ্ছে এরকম করে এখনো? 8টা ইলেকট্রন ভর্তি মানে কতগুলো এলিমেন্ট প্রেজেন্ট থাকবে? সেকেন্ড পিরিয়ডে দেখে নাও 8টা এলিমেন্টই প্রেজেন্ট আছে, লিথিয়াম থেকে নিয়ন অবধি, রাইট? 8টা ইলেকট্রনই প্রেজেন্ট আছে সেকেন্ড পিরিয়ডে। থার্ড পিরিয়ডে বলো তাহলে কতগুলো ইলেকট্রন ভর্তি হবে এবং কতগুলো এলিমেন্ট প্রেজেন্ট থাকবে? 8টা মৌলকেই রিপ্রেজেন্ট করবে, তাই তো? ফোর্থ পিরিয়ডে বলো তাহলে কতগুলো মৌলের প্রেজেন্স থাকা উচিত? 4s-এ 2টো, 3d-তে 10টা, 4p-তে 6টা। কতগুলো হচ্ছে? 18টা। তাহলে কতগুলো মৌল বা এলিমেন্ট প্রেজেন্ট থাকবে? 18টা মৌল বা 18টা এলিমেন্ট প্রেজেন্ট থাকবে কোন পিরিয়ডে? ফোর্থ পিরিয়ডে। অতগুলো মৌল বা অতগুলো এলিমেন্টের প্রেজেন্স থাকবে ফোর্থ পিরিয়ডে। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ফোর্থ অবধি ক্লিয়ার? চলো তাহলে ফিফথ পিরিয়ডে যাচ্ছি। পিরিয়ডিক টেবিলটা তাহলে অরবিটালে আউটবাউ প্রিন্সিপাল অনুযায়ী টেবিলটা তৈরি হয়েছে, হ্যাঁ কি না? আউটবাউ প্রিন্সিপালে যেরকম যেরকম এনার্জি ইলেকট্রন ভর্তি হতে গেছে পুরো টেবিলটা সেইভাবেই বানানো হচ্ছে, রাইট? ক্লিয়ার হয়েছে এই অবধি? চেঞ্জ করবো তাহলে। চলো ফিফথ পিরিয়ডে যাচ্ছি। ফিফথ পিরিয়ডে কারা কারা থাকবে? ফিফথ পিরিয়ডে থাকবে হচ্ছে 5s অরবিটাল, 4d অরবিটাল,
আর 5p অরবিটাল। 6 পিরিয়ডে কারা থাকবে? 6s 6s 4f 5d 6p। 7 পিরিয়ডে কারা থাকবে? 7s 5f 6d 7p। এই হচ্ছে আমাদের টেবিল শেষ হচ্ছে। 4f 7টা 5d 5টা 6p 3টে 6 পিরিয়ড। 7s একটা 5f 7টা 6d 5টা 7p 3টে 7 পিরিয়ড। 7 পিরিয়ড না হলে এবার নেক্সট পেজে চলে যাও। মনে রেখো শুধু পরপর নিচ থেকে উপরে উঠছি আমরা। সরি 7 পিরিয়ড কেন বলছি ওটাকে? হ্যাঁ ওটা 7 পিরিয়ডে ঠিক। এটা হচ্ছে 6 পিরিয়ড আর এইটা হচ্ছে আমাদের 5th পিরিয়ড। এটা কোন পিরিয়ড? 5th পিরিয়ড। এদিকে n+l রুল অনুযায়ী এনার্জি বাড়ছে। n+l রুল অনুযায়ী এদিকে হচ্ছে এনার্জি বাড়ছে। অ্যাকর্ডিং টু n+l রুল এদিকে এনার্জি বাড়ছে। তাহলে বল তাড়াতাড়ি 5th পিরিয়ডে কতগুলো এলিমেন্ট ভর্তি হবে? এখানে দুটো, এখানে 10টা, এই 3টা না 6টা, টোটাল 18টা ইলেকট্রন। 18টা ইলেকট্রন মানে 18টা মৌলই এখানে প্রেজেন্ট থাকবে, হ্যাঁ কিনা? ভেরি গুড। এইখানে কতগুলো ইলেকট্রন ভর্তি হবে? 6s এ দুটো, 4f এ 14টা, 5d তে 10টা, 6p তে 6টা, টোটাল 32টা। 7 পিরিয়ডও 32টাই থাকবে, কারণ 32টি ইলেকট্রন ভর্তি হচ্ছে আর প্রত্যেকটা ইলেকট্রন ভর্তি হলে এক একটা মৌল বা এক একটা এলিমেন্টকে আমরা বুঝছি, এক একটা এলিমেন্ট বা এক একটা মৌলকে আমরা কনসিডার করছি। সিক্স পিরিয়ডের থ্রু দিয়ে আর একটা এক্সাম্পলকে আমরা ফিগার আউট করার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট পিরিয়ড থেকে দেখি এটাকে। সিক্স পিরিয়ডে কেন আসবো? সব করে লেখা হয়ে গেছে? মাথায় ঢুকে যদি কেমন করে চলেছে? গুড। বক্স করে করে তাড়াতাড়ি প্যাকআপ লিখে ফেলো। আমরা তারপরে এফ ব্লক কোনটা, এস ব্লক কোনটা সেটাতেও আসবো। ব্লক ডিভিশনটাও শুরু করব এখান থেকেই। তারপরে আমরা ডায়াগ্রামের মাধ্যমে সবটা দেখে নিচ্ছি। আমাকে বলবে ফার্স্ট অরবিট যেটা আছে, মানে ফার্স্ট অরবিটাল 1s অরবিটাল, ফার্স্ট পিরিয়ডে কোন অরবিটাল ভর্তি হচ্ছে? তাহলে 1s অরবিটাল। তাহলে 1s অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে তখন সেই মৌলগুলোকে কিরকম মৌল বলবো? এস ব্লক এলিমেন্ট। কারণ ইলেকট্রন গুলো কোন অরবিটালে ঢুকছে? এস অরবিটালে। তাহলে ইলেকট্রন যদি এস অরবিটালে ঢোকে, ইলেকট্রন কোন অরবিটালে ঢুকেছে? এস। তাহলে এস অরবিটালে যারা ঢুকছে তাদেরকে কি বলছি আমরা? এস ব্লকের আন্ডারে পড়ছে তারা। এটাও তাহলে বলো কোন ব্লক? এস অরবিটালে যারা ঢুকেছে তারা এস ব্লকের আন্ডারে পড়ছে। তাহলে এটা পি ব্লক। এইখানে যে ইলেকট্রন গুলো ঢুকেছে তারা পি ব্লকের আন্ডারে পড়বে। কোন ইলেকট্রনটার কথা বলছি? লাস্ট ইলেকট্রনটা। কোন ইলেকট্রনটা? লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে গেছে? সেই ব্লক এলিমেন্ট। লাস্ট ইলেকট্রন গেছে এস অরবিটালে, লাস্ট ইলেকট্রন গেছে এস অরবিটালে, লাস্ট ইলেকট্রন এস অরবিটালে। কোন ব্লক এলিমেন্ট? এস ব্লক এলিমেন্ট। লাস্ট ইলেকট্রন পি অরবিটালে। কোন ব্লক এলিমেন্ট? পি ব্লক এলিমেন্ট। লাস্ট ইলেকট্রন, এটা এস আর পি ব্লক, তাই তো? লাস্ট ইলেকট্রন ডি অরবিটালে, এটা ডি ব্লক এলিমেন্ট। কত নাম্বার ডি ব্লক? 3d সিরিজ, কারণ 3d তে ভর্তি হয়েছে। 3d সিরিজ, 3d ব্লক এলিমেন্ট। লাস্ট ইলেকট্রন কোথায় গেছে? ডি ব্লকে, ডি অরবিটালে, তাই 3d সিরিজ বা ডি ব্লক এলিমেন্ট। ক্লিয়ার? এরা তো যেরকম এস ব্লক পি ব্লক যেরকম হওয়ার কথা সেরকম হচ্ছে। ক্লিয়ার? শুধু ডি ব্লকটাকে এখানে আমি মেনশন করলাম, রাইট? আচ্ছা, লাস্ট ইলেকট্রন এখানে কোথায় গেছে? এস ব্লকে, এস ব্লক এলিমেন্ট। ডি ব্লকে, ডি ব্লক এলিমেন্ট। কেমন ডি ব্লক? 4d সিরিজ।
পি ব্লক এলিমেন্ট। এস ব্লক এলিমেন্ট এটা কি এফ ব্লক এলিমেন্ট, 4f সিরিজ। ক্লিয়ার? 5d সিরিজ, ডি ব্লক এলিমেন্ট, 5d সিরিজ, এটা তোমার পি ব্লক। এস ব্লক, এফ ব্লক, ডি ব্লক, পি ব্লক। ডি ব্লকের এটা এফ ব্লকের কোন সিরিজ? 5f সিরিজ, 6d সিরিজ। তাহলে ডি ব্লকে কতগুলো সিরিজ পাওয়া গেছে? কতগুলো সিরিজ পাওয়া গেছে? 3d সিরিজ, 4d সিরিজ, 5d সিরিজ, 6d সিরিজ। দেখে নাও 4th পিরিয়ড থেকে শুরু হয়েছে। স্ক্যান্ডিয়ামকে দেখতে পাওয়া গেছে, স্ক্যান্ডিয়ামেরটা হচ্ছে 3d সিরিজ, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক। তারপর দেখো ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম, 4d সিরিজ। তারপরে ল্যান্থানাম থেকে এদিকে মার্কিউরি, Hg, 5d সিরিজ। আর অ্যাক্টিনিয়াম থেকে Cn, 6d সিরিজ। কটা ডি সিরিজ পাওয়া গেল? ডি ব্লকের আন্ডারে কটা ডি সিরিজ আছে? 4টে ডি সিরিজ। প্রথমটা 3d সিরিজ, তারপরটা 4d, তারপরটা 5d, তারপরটা 6d। ক্লিয়ার? এফ ব্লকের কতগুলো পাওয়া যাবে? দুটো, একটা 4f, একটা 5f। এর নিচে আছে যে ল্যান্থানাম থেকে লুটেশিয়াম, নিচে যেটা 4f সিরিজ, আর অ্যাক্টিনিয়াম থেকে লরেনশিয়াম, 5f সিরিজ। এরা এফ ব্লক এলিমেন্ট। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? লাস্ট লেকচার যে কটা কি করলাম, প্রথমটা কি করেছি? ক্যালসিয়াম। ক্যালসিয়ামের লাস্ট ইলেকট্রন কোন অরবিটালে গেছে? চেক করো, চেক করো, চেক করো। দেখো দেখো দেখো, তাহলে ওটা এস ব্লক এলিমেন্ট। তারপরটা কি করেছি? ক্রোমিয়াম। ক্রোমিয়ামের লাস্ট ইলেকট্রন কোন অরবিটালে গেছে? ডি ব্লক এলিমেন্ট। কোন ডি? 3d সিরিজ, ওটা 3d ব্লক এলিমেন্ট। কপারের লাস্ট ইলেকট্রন কোন ব্লকে, কোন অরবিটালে গেছে? এগেইন 3d তে, 3d সিরিজের ডি ব্লক এলিমেন্ট। ব্রোমিয়ামের লাস্ট ইলেকট্রন কোথায় গেছে? 4p5, পি ব্লক এলিমেন্ট। লাস্ট ইলেকট্রন কোথায় গেছে তার উপরে ডিপেন্ড করে কি তৈরি হয়? কোন ব্লক এলিমেন্ট। ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকেছে? বেশ, ওকে। আচ্ছা, টেবিলটার একবার আমরা পুরো কনস্ট্রাকশনটা দেখে নিই। পুরো টেবিলের ইলেকট্রনিক কনফিগারেশন অনুযায়ী কনস্ট্রাকশন কেমন দাঁড়াচ্ছে। সো টেবিল যেটা দেখতে পাওয়া যায় ওটা টেবিল নয়, টেবিলটা অ্যাকচুয়ালি এটা, ওটা তো তার একটা রিপ্রেজেন্টেশন। এটা কনফিগারেশন ওয়াইজ এইভাবেই টেবিলটা তৈরি হচ্ছে। তাহলে কুইকলি বল, এটা 1 পিরিয়ড গুলো লিখে নিচ্ছি, এটা লেখার দরকার নেই, আলাদা করে বুঝে নে শুধু। এটা ফার্স্ট পিরিয়ড, ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ, ফোর্থ গ্রুপ, 5th, 6th, 7th, 8th, 9th, 10th, 11th, 12th, 13th, 14th, 15th, 16th, 17th, 18 groups are there, and first, second, third, fourth, fifth, sixth, 7th periods are there, right? তো চলো আমরা দেখছি কেমন করে এই টোটাল জিনিসটা ফর্ম করছে, ভালো করে দেখে নেবে। বলো ফার্স্ট পিরিয়ডে যারা আছে, এটা 1s1, এটা 1s2, রাইট? তারপরে তৈরি হচ্ছে ps1, ps2, 2p1 থেকে 2p6, একই না? 3s1, 3s2, 3p1 থেকে 3p6, কারেক্ট? থার্ড পিরিয়ড শেষ, একটু আগে দেখেছি। ফোর্থ পিরিয়ড শুরু হচ্ছে 4s1, 4s2, তারপরে 3d1 থেকে 3d10, পুরো 3d সিরিজ হয়ে গেল। তারপরে 4p1 থেকে 4p6, 5s1, 5s2, তারপরে 4d সিরিজ চলছে, 4d1 থেকে 4d10, 5p1 থেকে 5p6, ফিফথ পিরিয়ড। একটু আগে দেখো ফিফথ পিরিয়ড এগুলো ভর্তি হয়। 6s1, 6s2, তারপরে 4f1 থেকে 4f14, তারপরে আবার এখানে 5d1 থেকে 5d10, অর্থাৎ এখানেই কিন্তু 4f1 to 14 বসে আছে, ঠিক আছে? এই 14টা এলিমেন্ট একই জায়গায় বসে আছে। আসছি সেটাতে। 4f1 থেকে 4f14, তারপরে হচ্ছে 5d1 থেকে 5d10, 6p1 থেকে 6p6, ক্লিয়ার? এখানেও 7s1, 7s2, তারপরে কি থাকবে? এখানে 5f1 to 14 এখানেই বসে আছে, যেটা হচ্ছে এই যে 5f1 to 14, তারপরে আবার 6d1 থেকে 6d10, 7p1 থেকে 7p6। তাহলে কুইকলি বলো এই পোরশনে কোন অরবিটাল ভর্তি হয়েছে? তাহলে এরা হচ্ছে এস ব্লক। ক্লিয়ার? এই এস ব্লকের মধ্যে এই গ্রুপে, আচ্ছা এস ব্লকের তাতে আসছি পরে, এইখানে কোন অরবিটাল গুলো ভর্তি হয়ে গেছে? এরা তাহলে পি ব্লক এলিমেন্ট। এই রিজিয়নে কোন অরবিটাল ভর্তি হয়েছে? অ্যাকচুয়ালি এইখান থেকে এরা তাহলে ডি ব্লক এলিমেন্ট, আর এখানে এফ ব্লক এলিমেন্ট। ক্লিয়ার? একদম ডি এর ভেতরেই এফ ঢুকে থাকে, ঠিক? ডি ব্লকেরই একটা পোরশন হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। ওই জন্য ডি ব্লক এলিমেন্টের কি বলে? সন্ধিগত মৌল বা ট্রানজিশন মেটাল। আর এফ ব্লকটা কি বলে? অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বা ইনার ট্রানজিশন মেটাল। অভ্যন্তরীণ কেন বলছে?
সন্নিকটের মধ্যেই তো এ ব্লকের পজিশন, ঠিক আছে, একদম ঠিক, ডি ব্লকের মধ্যে এ ব্লক ঢুকে বসে আছে, অর্থাৎ এই একটা করে জায়গাতে এ ব্লকের মৌলগুলো ঢুকে আছে। ওখানে দেখো একটা এলিমেন্ট দেওয়া নেই, ল্যান্থারাম থেকে লুটেশিয়াম পুরোটা দেওয়া আছে, অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পুরোটা দেওয়া আছে, যেটাকে নিচে লিখে দিয়েছে আলাদা করে। ওখানে কি কোনো একটা মৌলকে লেখা আছে, একটা এলিমেন্টকে লেখা আছে? পুরো জোনটা লেখা আছে, এইটা হচ্ছে পুরো এ ব্লক, রাইট? ব্লক ডিভিশনটা মাথায় ঢুকেছে। এবারে আমরা এই পুরো ব্লক ডিভিশনের রেসপেক্টে একটা ডিসপিউট হতে পারে, এইখানটাতে কে থাকে অ্যাকচুয়ালি আর এইখানটাতে কে থাকে অ্যাকচুয়ালি। এই দুটো পজিশনকে ভালো করে ঢুকে নাও। এইখানে প্রথমে 5D1 স্টার্ট হয়, কি স্টার্ট হয়? ঠিক যেরকম এখানে কি স্টার্ট হয়েছে 3D1, এখানে কি স্টার্ট হয়েছে 4D1, এখানে তাহলে কি স্টার্ট হবে 5D1। কিন্তু অ্যাকচুয়ালি কি 5D শুরু হওয়ার কথা না, তার আগে 4F থাকার কথা। তাই 5D1 প্রথমে ঢুকে যায়, কিন্তু তারপরে 4F টাই ঢুকতে শুরু করে, 5D তে ঢোকা পজ হয়ে যায়। 4F 14 অব্দি যাওয়ার পরে তারপরে আবার 5D2 স্টার্ট হয়, রিস্টার্ট হয়। 4F 1 টাই আগে স্টার্ট হয়। তার কারণটা হচ্ছে 4F আর 5D এর মধ্যে এনার্জি গ্যাপ এত কম যে ইলেকট্রনটা 5D তে চলে যায়, কারণ তারপরে ওই 5D1 এ একবার চলে যাওয়ার পরেই পুরো অ্যাটমিক সিস্টেম বুঝতে পারে বেশি এনার্জিতে ঢুকে পড়েছি, তখন ও 4F এ ঢোকা শুরু করে, 5D1 কে পজ করে দেয়। 4F 1 to 14 হয়ে যাওয়ার পরে তারপরে আবার 5D2 চালু হয়। মানে কনফিগারেশনটা কিরকম, এইখানে আছে 5D1, তারপরে 4F 1 to 14, তারপরে 5D2। এমন নয় আগে 4F 1 to 14 তারপরে 5D1 স্টার্ট হচ্ছে। 6D এর জন্য এই মিস্টেকটা দুবার হয়, 6D1 ও ঢোকে, 6D2 ও ঢোকে, কারণ এনার্জি গ্যাপ আরো কমে গেছে ওদের মধ্যে। 6D ঢুকে যায় প্রথমে, ঢুকে যায় 62 দুবার। 6D কোথায় দুবার? এখানে 6D ঢুকে গেছে, এটা অন্য 6D2, এটা হচ্ছে 4F 14 কমপ্লিট করে 6D2, আর এটা হচ্ছে 4F 14 সরি 5F 14 কমপ্লিট করে 6D2। এইটা যখন, তার আগে তো 5F 14 ভর্তি, 5F 14 কমপ্লিট করার পরে এটা 6D2, এটা 5F 14 শুরু হয়েছে তখন 6D2। আগে একবার ঢুকেছিল 6D1 এ ঢোকে, 6D2 তে ঢোকে, তারপরে বোঝে যে আরে আমার তো ঢোকার কথা এক জায়গায়, ঢুকছি আর এক জায়গায়, তখন থেকে 5 এ ঢুকতে শুরু করে। তাহলে এইখানে বল 5F 1 হয়ে যাওয়ার কথা ছিল কি ছিল না? যদি একবার মিস্টেক করছো ঠিক আগেরটার মতন, ডাবল মিস্টেক হয়েছে বলে 5F 1 টাই 6D2 হয়ে যায়, তাই পরেরটা 5F 2 থেকে স্টার্ট হয়েছে। ক্লিয়ার? কতদূর যাবে? 5F 14 অবধি। তারপরে 14 এর পরে অ্যাকচুয়ালি কাজ শুরু হবে, 6D2 অ্যাকচুয়ালি শুরু হবে, কারণ তার আগে 6D1 ই হওয়ার কথা ছিল, 6D1 এর পর এখানে 5F 1 হয়ে যাওয়ার কথা। এটা তো ডাবল মিস্টেক হয়েছে, এটাকে যদি মনে মনে 5F 1 ধরি, 5F 14, তারপরে 6D2 চালু হলো আবার। ডাবল মিস্টেকের কারণে এখানেও একটা 6D2 পাওয়া যায়। দুটো 6D2 এর মধ্যে ডিফারেন্স কি? এটা 5F 14 ভর্তি হওয়ার আগে 6D2, এটা 5F 14 কমপ্লিট করার পরে 6D2। এখানে অনেকগুলো মানে অ্যাটমিক নাম্বার রেডিও অ্যাক্টিভ বলেছে। হ্যাঁ, রেডিও অ্যাক্টিভ আছে, এবং এখানে এনার্জি গ্যাপ ওদের মধ্যে এত কম যে ইলেকট্রন রিসাইড করতে পারেন। অ্যাকচুয়ালি এগুলো এই দিকের ইলেকট্রনিক কনফিগারেশন এটা সবটাই প্রেডিক্টেড, অ্যাকচুয়াল কোনো এভিডেন্স নেই, আমরা শুধু n+l নিয়ে যে এটা হওয়া উচিত বলে করছি। কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনের কনফিগারেশন যেভাবে বের করা হয়, যে সত্যি সত্যি যা বলছি সেটাই সত্যি কিনা, সেটা বের করা পসিবল হয় না এদের জন্য। তার কারণটা হচ্ছে এনার্জি গ্যাপ এত কম, ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোন লেভেলে আছে বোঝা সম্ভবই না। ইভেন সামার টাইম ইলেকট্রন এক জায়গায় থাকতে পারে, উইন্টার টাইম ইলেকট্রন আরেক জায়গায় থাকতে পারে, বিকজ সামার উইন্টারে হিটের চেঞ্জ হয়ে যাচ্ছে, ফোটনে চেঞ্জ হয়ে যাচ্ছে। ফোটনকে নিয়ে উইন্টার টাইমে মেবি ইলেকট্রন লেস এনার্জি লেভেলে আছে, আর সামার টাইমে মেবি ইলেকট্রন এনার্জি অ্যাকসেপ্ট করে হায়ারে চলে গেছে, বোঝাই সম্ভব হচ্ছে না ওটা। তো এটা বেসিক্যালি আমরা একটা মানে মোটামুটি একটা আন্দাজ লাগাই যে এইভাবেই তো চলছে সবার জন্য, তো এটাও হয়তো এরকমই চলবে। 9 বাদ দিয়ে দুবার 10, কারণ ফুলফিল কনফিগারেশন চাইছে, আগেটা টিক চেয়ে নিচ্ছে, আগেটা টিক নিয়ে নিচ্ছে, এখানেও দুটো ডেন আছে, এখানে 3টে ডেন হয়ে গেছে, আগেটা টিক ফুলফিল কনফিগারেশন নিয়ে নেওয়ার চেষ্টা করছে, যেটা কিনা এখানে মাত্র 2টো ডেন হয়েছিল, এখানেও তো 2টো ডেন 9 বাদ দিয়ে, এখানেও 2টো ডেন, মাঝখানে কি হয়েছে একবার 3টে ডেন, মানে ও আগে থাকতেই 49 অব্দি যাওয়ার অনেক আগে থাকতেই নিয়ে নিচ্ছে। দেখো এখানে 46 ও স্কিপ হয়ে গেছে, ইলেকট্রন মানে তাড়াতাড়ি চেষ্টা চালাচ্ছে যাতে একটা ফুলফিল্ড দিকে চলে যাওয়া যায়। সেই অ্যানোমালাস গুলো আছে অল্প স্বল্প, এরকম একদম যেন পুরো রুল সবাই ফলো করেছে তা নয়, একটু একটু আছে, কিন্তু মেজর ট্রেন্ডটা ফলো হয়েছে। ক্লিয়ার হয়েছে, মাথায় ঢুকেছে যে কেমন করে আমরা কনফিগারেশনটাকে ফিগার আউট করছি। ব্লক ডিভিশন ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমরা চলে আসছি তাহলে এস ব্লক এলিমেন্ট, হেডিং দেবে এস ব্লক এলিমেন্ট। এস ব্লকের মধ্যে তাহলে কোন কোন গ্রুপ পড়ছে বলবে?
এস ব্লক কোন কোন গ্রুপ পড়ছে? গ্রুপ 1 এর সবারই কনফিগারেশন কি বলো? 1s1 2s1 3s1 জেনারেল বললে ns1। গ্রুপ 2 এর সবারই কনফিগারেশন কি? 1s2 2s2 3s2 জেনারেল বললে ns2। এস ব্লক হয়ে গেল। পি ব্লক, পি ব্লকে কোন কোন গ্রুপ আছে? গ্রুপ 13 থেকে 18। 13 এর কনফিগারেশন কি হবে? ns2 np1, তাই তো? ns2 np1, ns2 এর আগে ভর্তি, 2s2 ভর্তি হয় 2p1, 3s2 ভর্তি হয় 3p1, তাই কি না? তাহলে ns2 ভর্তি হয় np1 13 এ যে আছে। 14 এ কি হবে বল? ns2 np2। 15 এ কি হবে? ns2 np3। 16 এ কি হবে? ns2 np4। 17 এ কি হবে? ns2 np5। 18 এ কি হবে? ns2 np6। পুরো পি ভর্তি, হ্যাঁ কিনা? তাহলে এদের জেনারেলটা কি হবে? ns1 বা 2, হ্যাঁ কিনা? এদের জেনারেলটা কি হবে? ns2 np1 থেকে 6, হ্যাঁ কিনা? রেডি চলছে, ns2 np1 থেকে 6 জেনারেল পার্টটা ক্লিয়ার হয়েছে। এস আর পি ব্লক মানে স্যার এখানে জেনারেল পার্ট বলতে মানে সবাইকে মিলিয়ে যেতে দাঁড়াচ্ছে, যে মানে টোটাল রেঞ্জটা কোথেকে স্টার্ট কোথায় শেষ। ns2 np1 এ স্টার্ট, ns2 np6 এ শেষ, ns2 np1 এ স্টার্ট, ns2 np6 এ শেষ, পুরো রেঞ্জটা। এখানে ns1 আর ns2, ns1 বাই ns2। জেনারেল কনফিগারেশন ক্লিয়ার এস ব্লক আর পি ব্লকের। এবার ডি ব্লকে যাব, লিখে নাও। ডি ব্লকে কোন গ্রুপ থেকে কোন গ্রুপ আছে? ডি ব্লকে গ্রুপ 3 থেকে 12। আর পিরিয়ড কোন কোন আছে? 4 to 7, তাই তো? পিরিয়ড 4 এ কোন ডিটা ভর্তি হয়? 3D। তাহলে পিরিয়ড 4 এ কোন 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 সিরিজ হবে? এবার পিরিয়ড 4 এর একটা এলিমেন্ট কপার ক্রোমিয়াম আছে, যাই আছে, চেক করে বলো কপার বা ক্রোমিয়াম, বলো ns2 ভর্তি থাকে তাদের, হ্যাঁ কিনা? ns টা 2 থাকে না, ns টা মাঝে মধ্যে 1 হয়ে গেছে। ইয়েস। আর n n n ডি হবে না n-1 ডি হবে? 1 to 10। একবার কপারটাকে চেক করার জন্য, কপারের কনফিগারেশনে কোন এস আছে? 4s। আর ডিটা কোনটা আছে? n-1 4-1 3d আছে। কপারের কনফিগারেশন চেক করো না, খাতায় বানিয়েছো তো? কপার ক্রোমিয়ামে কোন এস আছে? 4s আছে। কোন ডি আছে? 4-1 ডি আছে। তাহলে জেনারেল করলে কি দাঁড়াচ্ছে? আচ্ছা একটা কাজ করে দাঁড়াও, 3d এর জন্য এটাই লিখি। 3d এর জন্য তাহলে 4s আর 3d, হ্যাঁ কিনা? 3d তে 1 to 10 যাবে, আর 4s কি সবসময় 2 থাকছে না, মাঝে মাঝে 1 হয়ে যাচ্ছে, কোনো হাফ ফিল্ডের দরকার হচ্ছে। হাফ ফিল্ডের দরকার হলে 4s কখনো কখনো 1 হয়ে যাচ্ছে না, কিন্তু বেশিরভাগ সময় কি থাকছে? 2 থাকছে। তাহলে 1 বা 2 আর 3d তে 1 থেকে 10 পর পর যাচ্ছে। ক্লিয়ার? আমরা যদি এই এখানে দেখে নিই, এই যে 4s1 বা 4s2 থাকছে, মানে 4s2 থেকে স্টার্ট হয়েছিল, থাকার কথা 4s2 ছিল, হওয়ার কথা কি ছিল? 4s2 3d 1 to 10, হ্যাঁ কিনা? কিন্তু দুই এক জায়গায় 4s1 হয়ে যাচ্ছে, তাহলে 4s1 বা 4s2 3d 1 to 10। আচ্ছা তাই জন্য এখানে পরে একটা বলটা লিখছি, বা রেঞ্জটা লিখছি, যে 4s এ 1 সরি হওয়ার কথা ছিল 4s এ 2 3d 1 থেকে 10, কিন্তু কখনো কখনো 4s আবার 1 হয়ে যাচ্ছে, যখন হাফ ফিল বা ফুল ফিল হতে যাচ্ছে কপার ক্রোমিয়াম, তাই হ্যাঁ তখন 4s টা 1 বা 2 ধরছি, আর 3d 1 থেকে 10 গড়ে লিখছি, বা যেটাকে আমরা বলছি এটা মানে জেনারেল ভাবে লিখছি, গড় লিখছি বা রেঞ্জটা বোঝাচ্ছি। ঠিক আছে 3d, তাহলে বল 4d রেঞ্জ কি হবে নিজেরাই বল। 4d সিরিজ, তাহলে 4d 1 to 10 আর 5s টা 1 বা 2। 1/2 6d রেঞ্জ কি হবে? 6d 1 to 10, 6s টা সরি 5d 1 to 10, 6s টা 1 বা 2, কয়টা? 6d 1 to 10, 7s 1 বা 2। লিখে গেল সিরিজ গুলো। পিরিয়ড 5 এ থাকবে 4d সিরিজ, 4d সিরিজ হবে হচ্ছে 5s 1 বা 2, 4d 1 to 10। পিরিয়ড 6 এ থাকবে হচ্ছে 5d সিরিজ, এখানে 6s 1 বা 2,
5D 1 to 10, পিরিয়ড 7 এ থাকবে 6D সিরিজ, এখানে 7S 1 বা 2, 6D 1 to 10, সবকটা মেলালে জেনারেল কি দাঁড়াবে? NS এ 1 বা 2 আর N-1 D তে 1 to 10, yes or no? NS এ 1 বা 2 আর N-1 D তে 1 to 10, NS এ 1 বা 2 আর N-1 D তে 1 to 10. ডি ব্লক ক্লিয়ার? এটা গ্রুপ অনুযায়ী লিখতে পারবো। গ্রুপ ওয়াইজ অবশ্যই আলাদা হবে, কিন্তু গ্রুপ ওয়াইজ কি আমরা সবটা মিল পাচ্ছি? সব জায়গায় কি 310 থাকছে? যেখানে 310 ওখানে কি 4D10 পাচ্ছি? চেঞ্জ হচ্ছে না, তাই গ্রুপ ওয়াইজ এখানে লেখার মানে দাঁড়াচ্ছে না, কারণ চেঞ্জ হয়ে যাচ্ছে গ্রুপ ওয়াইজ, সব গ্রুপে একরকম থাকছে না। ডি ব্লকের এ ব্লকে গ্রুপ ওয়াইজটা লেখা হয় না, কারণ একটু আগে আমরা কি দেখলাম বলে, এখানে 3D8, এখানে 4D10, এখানে আবার 6D8, তার জেনারেল বানাতে পারবে গ্রুপটাকে নিয়ে, সেই জন্য এখানে গ্রুপটা করা হয় না, যেটা এইগুলোর জন্য করা হয়। সেই জন্য এখানে পিরিয়ড ওয়াইজ করে পুরো সিরিজটা বুঝে নেওয়া হয়। বলো সবাই সবাই, হ্যাঁ, মানে বোঝা অসুবিধা হয়ে যাচ্ছে না, একটা দুটো গ্রুপের জন্য করা যেতে পারে, সবকটা গ্রুপের জন্য করা অসুবিধা হয়ে যায়, তাই এখানে পিরিয়ড ওয়াইজ ব্যাপারটা রাখা। ডি ব্লক ক্লিয়ার? তাহলে এ ব্লকটা নিজেরা ফিগার আউট কর। এ ব্লকের কতগুলো সিরিজ আছে? 4F সিরিজ আর 5F সিরিজ। কোন গ্রুপে আছে এ ব্লক? প্রথম কথা, এফ ব্লক কোন গ্রুপে? থার্ড গ্রুপে সব বসে আছে, 6 আর 7 পিরিয়ডে, ঠিক আছে গ্রুপ। তাহলে কোন গ্রুপে আছে? থার্ড গ্রুপে। লিখে বলে এ ব্লক তাহলে আছে থার্ড গ্রুপে। এফ ব্লকের জন্য লিখে গ্রুপ 3, এফ ব্লক এলিমেন্ট লিখে গ্রুপ 3। ডি ব্লকটাই লিখিস নি এখনো, তাড়াতাড়ি লেখ, জলদি তো। তাহলে এফ ব্লক চলে আসছি, এফ ব্লক কোন গ্রুপে বসে আছে? গ্রুপ 3 তেই 14 করে এলিমেন্ট বসে আছে, তাই তো? দুটো পিরিয়ড জুড়ে, পিরিয়ড 6 এ যারা আছে তারা কোন এফ এ ভর্তি হচ্ছে? 4F। তাহলে সিরিজটার নাম কি হবে? আচ্ছা 4F সিরিজে বলো, 4F সিরিজে বলো 6S2 ভর্তি হয়েছে কি হয়নি? 4F শুরু হওয়ার আগে 5D1 ভর্তি হয় কি হয় না? আসছি, 6S2 ভর্তি হয়েছে কি হয়নি একবার দেখে নেওয়া যাক। এ দেখো 4F শুরু হওয়ার আগে 6S2 ভর্তি হয়েছে, 6S2 ভর্তি হওয়ার পরে ভুল করে 5D1 ও ভর্তি হয়েছে, তারপরে 4F 1 to 14 ভর্তি হয়েছে, তাই না? তাহলে ভুল করে 5D1 আর 4F 1 to 14, yes or no? এবার আমাকে বলো 4F কখনো কখনো কি এই সিচুয়েশনটা আসবে যে হাফ ফিল্ডের থেকে একটা কম? আসবে কি না? F6 হাফ ফিল্ডের থেকে কটা কম লাগবে? কটা টানবে কোথা থেকে? এই 5D তে একটা যে বসে আছে, তাহলে যখন একটা টেনে নিল তখন 5D তে কত? মানে 5D তে অ্যাকচুয়ালি কত থাকছে? 0 বা 1। এমনিতে একটা ভুল করে থাকার কথা, ওইটাকে আবার 4F কখনো কখনো টেনে নেয়, কখন? যখন 4F এর নিজেকে হাফ ফিল্ড বানাতে হবে। F6 কনফিগারেশনটা পাওয়া যাবে, তাহলে F6 এই কনফিগারেশনটা পাওয়া যাবে। F6 যেখানে হওয়ার কথা সেখানে B থেকে একটা আসবে, F7 হয়ে যাবে। যেখানে F6 হওয়ার কথা সেখানে 5D 0, F7 হয়ে যাবে, 4F7 হয়ে যাবে। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকলো কি ঢুকেনি? আবার না হলে আবার বলে দেবো, বলো বুঝে তো? 6S এ দুটো থাকবে, 5D তে একটা থাকার কথা, এবার F6 হয়েছে ধরো 4F6, 4F6 কি হবে? কারণ কোনটা কম? ওই একটা করতে থেকে টানবে, তখন 5D কত হয়ে গেল আর 4F কত হয়ে গেল? 4F7 হয়ে গেল। যদি হওয়ার কথা ছিল কত? 4F6, তাহলে 4F6 হবে না, 4F7 হয়ে যাচ্ছে, কারণ 5D থেকে একটা নিয়ে নিচ্ছে। তাহলে 5D তে কখনো কি থাকছে? 0 হয়ে যাচ্ছে কিনা 5D তে? তাহলে 5D 0 to 1 আর 4F 1 to 14, ক্লিয়ার? কেন? ম্যাক্সিমাম টাইম 1 থাকবে, কেন 0 থাকবে? টানছি কখন? ম্যাক্সিমাম টাইম টানছে না, খালি একটা শটে গেলে টানছে। তাহলে একটা শটে কি সব সময় নাকি? যখন F1 তখন কটা শটেজ? F1 ছটাই শটেজ, তখন ধরে টানছে। F2 তে 5টা শটেজ, ধরে টানছে। F6 তে গেলে খালি টানছে। তাহলে যখন টানছে না তখন 5D তে ইলেকট্রনটা থাকছে কি থাকছে না? 5D1 থাকছে তো। পিরিয়ড টাইম থাকে। তাহলে তো 5D1 এ যখন একটা 5D রয়েছে, 5D1 রয়েছে, তারপর যে 4F সিরিজ শুরু হচ্ছে, তো 4F 1 থেকে 14 এর যখন রয়েছে তখন 5D তেও একটা করে রয়েছে, তখন 5D তে, হ্যাঁ, ফর এক্সাম্পল তুই বল 10 তামারিয়াম SM,
ওই নিচে এসএম হ্যাঁ সামারিয়াম, ঠিক আছে শুরু করে যাক। ল্যান্থানামে কি হচ্ছে তাহলে? ল্যান্থানাম তো হচ্ছে ওইখানে বসে আছে 5d1, ল্যান্থানামে এলেতে কত 5d1, সিরিয়ামে 5d1 4f1, প্রোমেথিয়াম মনে হয়, প্রোমেশিয়াম, আচ্ছা পিআর হচ্ছে প্রেসিডেনিয়াম, দ্যাট ইজ হচ্ছে 5d1 4f2, নায়োডিনিয়াম 5d1 4f3, প্রোমেথিয়াম 5d1 4f4, সামারিয়াম 5d1 4f5, 5d1 একটা রয়ে গেছে, প্রত্যেকটার জন্য 5D1 এ যাচ্ছে। 5d1 এর যেটা রয়ে গেছে 4f এ ঢুকতে শুরু করেছে। তো সবগুলোতে 5d1 এ যা থাকে সেটা রয়েই গেছে, তারপরে 4f এ ঢুকছে একটা 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 করে। যা পুরোনোটা সেটা চেঞ্জ হয়নি। যখন 6s2 বলছি তখন কি 6f1 নেই? না যখন 6s2 বলে 61 বলছি তখন কি 6s2 নেই? পুরোনো যা ছিল তা আছে। ক্লিয়ার? তাহলে এবার বলো পিরিয়ড 7, সেম ওয়েতে বলো। পিরিয়ড 7 এ থাকবে কোন সিরিজ? 5f সিরিজ। 5f ভর্তি হবে, তাই তো? কি ভর্তি হবে তাহলে? 7s2, 6d0 বা 1 আর 5f একে একে ভর্তি হচ্ছে 1 to 14। কিন্তু বলো 6d তে আমরা কি দেখেছি? 2 হয়ে যেতে দেখেছি কিনা? কিন্তু জেনারেলটা রাখার জন্য 0 to 1 ই রাখা হয়েছে, যদিও বা আমরা 2 হতেও দেখেছি 6d তে। তো 60 তে 4F এর মতন 2 দিয়ে সব করে, 6d2 হয়ে যায়, তারপরে বাকি সব ভর্তি হয়ে থাকে। তো এখানে জেনারেল আবার 01 লিখছি। কারণ এটা নাহলে মিল পেতে সুবিধা হবে তার জন্য, আর কিছু না। পরে একটা ধরে নাও। এটা গড় ধরার জন্য। তাহলে এদের জেনারেলটা কি দাঁড়াবে বল? NF এ দুটো, n-1d তে 0 to 1 আর n-2f এ 1 to 14। এটা জেনারেল, ইয়েস অর নো? এটা জেনারেল কনফিগারেশন দ্বারা আছে। NS এ দুটো, n-1d তে 0 থেকে 1 আর n-2f এ 1 to 14। এটা হচ্ছে আমাদের কনফিগারেশন দাঁড়াচ্ছে। আচ্ছা একটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কথা। ব্লক ডিভিশন মাথায় ঢুকেছে? ভেরি গুড। ঠিকঠাক লেখা আছে কিন্তু দেখে বলবে কোন কোন পিরিয়ড, কোন কোন গ্রুপ? 1 আর এস ব্লকে কোন কোন? এখানে কোন গ্রুপ? এখানে কোন কোন গ্রুপ? তাই তো? আচ্ছা একটা জিনিস, হাইড্রোজেনটাকে বাদ হ্যাঁ 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 ওটাই আর কি তোমার জন্য দিয়ে দিচ্ছি। সো করতে হবে তোর জন্য। থাকবে কোথায়? ওখান থেকে শুরু হওয়ার কথা না? তাহলে 1 আর 2, 3 থেকে 12, 13 থেকে 18, রাইট? আর এটা হচ্ছে এটা পিরিয়ড কোনটা? 1 2 3, এইখান থেকে 4, তাই তো? 4 থেকে 3 শুরু হয়েছে, 5 6 7, 3d সিরিজ, 4d সিরিজ, 5d সিরিজ, 6d সিরিজ, ঠিক আছে? এইখানে কে আছে? 4f। এখানে কে আছে? সরি 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 সরি, ওইটাই না। হ্যাঁ 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 ঠিক 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 ঠিক, 4f। জেনারেল কনফিগারেশন ঠিকঠাক লেখা আছে কিনা দেখে না একবার। NS1 to 2 ঠিক লেখা আছে, NS2 NP 1 to 6 ঠিক লেখা আছে, NS1 বা 2 n-1d 1 to 10 ঠিক লেখা আছে, NS2 n-1d 0 to 1, n-2f 1 to 14। বলো এটা তো পুরো বুঝতে পেরেছি, কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি আমরা। বলো। যে 1 n-1 এটা আমরা কেন আমাকে 3d সিরিজের কনফিগারেশন বল, লিখেছিস খাতায়। 3d সিরিজের কনফিগারেশন বল কত? PDC 3d সিরিজের কনফিগারেশন এক্ষুনি তো লিখলি রে, এতক্ষণ ধরে টোকার তোকে টাইম দিলাম। 4s 1 থেকে 2 আর 21 10। ফাইন। এবার এই যে এখানে এই 4s 1 to 2, 3d 1 to 10, এইখানে সব থেকে বাইরের যে ভ্যালেন্সিয়াল বা যোজিত কক্ষ সেটা কোনটা? যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত, n কত? সব থেকে বাইরের কোনটা? 4s আছে 3d আছে, সব থেকে বাইরের কোনটা? 4s আর 3d এর মধ্যে সবার বাইরে কোনটা? আর বাইরে 3, 3 1 2 3 4 সবার বাইরে কোন শেল আছে? 4 কোন শেল সবার বাইরে? তাহলে 4s আর 3d কোন শেলটা সবার বাইরে আছে? 4s 4s টা বাইরে আছে, তাহলে n এর ভ্যালু কত? এর ভ্যালু n কত এখানে? n হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, কত ওটা? সবার বাইরের শেলের যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ওটাই, তাহলে n কত? 4 তাহলে 3 টা কত?
ও আচ্ছা এরকম ভাবে লেখা আছে তাকে দিকে এটা যদি NS হয় তাহলে এটা কত? এটা যদি N হয়, 4টা যদি N হয় তাহলে 3টা কত? যদি 5টা যদি N হয়, 4টা কত? 6 যদি N হয়, 5টা কত? 7টা যদি N হয়, 6টা কত? Nটা কি? Nটা হচ্ছে সবার বাইরের যে শেল তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সবার বাইরের শেলটা কোনটা? যেখানে বাইরে লিখছি সেটা নয়, যেটাতে শেল নাম্বার বেশি সেইটা। সবার বাইরের শেলটা যেটা তার মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে N। এটা হচ্ছে 4, 5, 6, 7 এইগুলো, তাই না? ক্লিয়ার? ব্লক ডিভিশন বলো হ্যাঁ কি না? তাড়াতাড়ি বলো। বলো এ ব্লককে নিচে না নামালে এরকম লেখা উচিত ছিল, এস অর নো? দেখিয়ে দিলাম। এফ ব্লক যদি নিচে না থাকতো তাহলে এই মাঝখানে ঢুকতো, হ্যাঁ কি না? এস আর ডি তার মাঝখানে এফ কে ঢোকাতে হতো, রাইট? যদি এরকম হতো এই ব্লককে কি করা হয়েছে? এটাকে কাট করা হয়েছে, দিয়ে নিচে পেস্ট করে দেওয়া হয়েছে। আদারওয়াইজ এরকম দেখতে লাগতো। এরকম দেখতে লাগলে অসুবিধা কি হতো? একটু অনেক বড় হয়ে যেত, কনজেস্টেড হয়ে যেত, ছোট প্রিন্ট করতে অসুবিধা হতো, হ্যান্ডেল করতে অসুবিধা হতো। তো সেই জন্য এটাকে কাট করে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, আর কোনো কারণ নেই। এটা গ্রুপ নাম্বার 18 হতো না, এইগুলো গ্রুপে যখন ঢুকতো 18 প্লাস 14 এটা হতো গ্রুপ নাম্বার, কারণ 14টা আরো ঢুকতো না। তখন এটা কি হতো? তখন এটা হতো গ্রুপ 1, এটা গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, এরকম করে 14টা গ্রুপ হতো। তারপরে এখান থেকে পরে এগুলো শুরু হতো, রাইট? কিন্তু এখন কি হচ্ছে? পুরোটা থার্ড গ্রুপে, এখান থেকে ফোর্থ গ্রুপ, এটাও থার্ড গ্রুপে, মানে এইটাও আবার এই পুরোটাই থার্ড গ্রুপে, সিক্সথ, এরকম করে চলতো, রাইট? এরকম করে চলছে। এটা 1, 2, এটা থার্ড, এটাও থার্ড, এটা তারপরে এটা 13, 14, 15, 16, 17, 18। কুইকলি একবার বলো। এখানে 1s, তাই তো? এখানে 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4s, 5d, 6p, 7s, 5s, 6d, 7p। ক্লিয়ার? এইভাবে আমাদের টেবিলটা ফরমেশন আছে। ক্লিয়ার? গুড। আচ্ছা, এখানে এলিমেন্ট গুলোর নাম লেখা আছে, আলাদা করে লেখার দরকার নেই, তোমরা জানো। গ্রুপ 1 এর এলিমেন্ট কোডের নাম্বার টেবিল থেকে ভেরিফাই করো কুইকলি। গ্রুপ 1 এর এলিমেন্ট কোডের নাম লেখা আছে শুধুমাত্র। গ্রুপ 1 এ কারা কারা আছে? হাইড্রোজেন থেকে বাদ দিলে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ 2 বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। মুখস্থ করতে বলেছিলাম, মুখস্থ করবে। তাহলে গ্রুপ 1 এর জেনারেল, তাড়াতাড়ি গ্রুপ 1 এর জেনারেল কনফিগারেশন, গ্রুপ 2 এর জেনারেল কনফিগারেশন। ভেরি গুড। এখানে কি লেখা আছে? ওকে, এখানে বেসিক্যালি ঠিক আছে, এখানটা এক্ষুনি দরকার নেই, এগুলো আমরা অলরেডি পরে পরে দেখবো। আচ্ছা, কি লেখা আছে সেটা মেন জিনিসটা বলে দিচ্ছি। মেন লেখা আছে এই গ্রুপের এলিমেন্ট গুলোর নেচার কেমন। এই গ্রুপের এলিমেন্ট গুলোর নেচার কেমন বলো। গ্রুপ 1 এ যারা আছে তারা কি মেটাল? ক্ষারীয় মৌল বা অ্যালকালি মেটাল, ক্ষারীয় ধাতু বা অ্যালকালি মেটাল। গ্রুপ 2 তে যারা আছে তারা কি? ক্ষারীয় মৃত্তিকা মৌল বা অ্যালকালাইন আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এখানে মৃত্তিকা ওয়ার্ডটা অ্যাড করা হয়েছে কেন? এই ধাতুগুলো অক্সাইড তৈরি করে ভূপৃষ্ঠে অবস্থান করে, আর এই ধাতুগুলো অক্সাইড অত তৈরি করে না, এরা হ্যালাইড তৈরি করে জলের মধ্যে ডিজলভ হয়ে থাকে। ক্লিয়ার? সেদেরকে মেনলি কোথায় পাওয়া যাবে? হ্যালাইড তৈরি করে। সোডিয়াম ক্লোরাইড কোথায় আছে? সমুদ্রের জলে। সো এরা হচ্ছে হ্যালাইড তৈরি করে মেনলি জলে ডিজলভ হয়ে থাকে, আর এরা অক্সাইড তৈরি করে ভূপৃষ্ঠে পাথরের মধ্যে, মাটির মধ্যে অবস্থান করে, রকের মধ্যে মিনারেল হিসেবে অবস্থান করে, খনির মধ্যে। ক্লিয়ার? যেরকম ভাবে অবস্থান করে অ্যাকর্ডিং টু তাদের নাম। এরা ক্ষারীয়, এরা ক্ষারীয় মৃত্তিকা। জলের মধ্যেই পড়ে যায়। বলো। ফ্রান্সিয়াম জলে যায় না, ওটা রেডিওঅ্যাক্টিভ এমনিতেও, ওটা তো ওই ফর্মে এক্সিস্টই করে না। ফ্রান্সিয়াম রেডিওঅ্যাক্টিভ, ও তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আবার অন্য কিছু তৈরি হয়ে যায়। ফ্রান্সিয়াম এক্সিস্টই করবে না যে তার তোমার ইয়ে হবে, ঠিক আছে? ফ্রান্সিয়াম তোমার কিন্তু অতটাই এক্সিস্টই করবে না। ওকে, আচ্ছা, পি ব্লক ভুক্ত মৌলগুলো দেখে নি। এগুলো পি ব্লক। পি ব্লকে কোথা থেকে স্টার্ট হয়েছে দেখো, ওখানে 13 এ কি কি আছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এই অবধি মুখস্থ করবে। 14 এ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। এসএম হচ্ছে টিন, ঠিক আছে? স্টেনাম।
তারপরে 15 নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। অ্যান্টিমনি হচ্ছে এফবি হচ্ছে অ্যান্টিমনি, স্টিডিয়াম। ঠিক আছে। 16 অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। 17 ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। 18 হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এইটা পি ব্লক। ক্লিয়ার? তাহলে কুইকলি 13 এর কি জেনারেল কনফিগারেশন? NH2 NP1। 14 এর NH2 NP2। 15 NH2 NP3, NH2 NP4, NH2 NP5, NH2 NP6 অলরেডি করে নিয়েছি, রাইট? গুড। এখানে কি বলছে? আচ্ছা, এই ক্ষমতাগুলো নিয়ে বলছে। ওকে, ক্ষমতাগুলো তো আমরা পরে আসবে এমনিতে। ওকে, ছেড়ে দাও এটাতে এখন। আচ্ছা, ডি ব্লকে চলে আসছি। আচ্ছা, এদের জেনারেল ব্যাপারটা বলে দিই, জেনারেলটা বলে দিই। পি ব্লকে মেনলি যারা আছে তাদের ব্যাপারে কি বলছে, মেন কি বলতে চাইছে? পি ব্লকে, এস ব্লকের এই ব্যাপারে কি জানলাম আমরা? এস ব্লকে কোন কোন মৌল থাকে তাহলে? ক্ষারীয় ধাতু আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু। মানে ধাতু থাকে। আচ্ছা, ক্ষারীয় ধাতু আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু এরা কি রিঅ্যাক্টিভ? হ্যাঁ, হাইলি রিঅ্যাক্টিভ। এরা হচ্ছে এই পয়েন্টগুলো লিখে গেলাম। এস ব্লকের, এগুলো এস ব্লকের বৈশিষ্ট্য বলছি, লিখে নাও লিখে নাও। মানে সক্রিয়। আচ্ছা, সক্রিয়। ঠিক আছে। এরা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ, মানে উচ্চ সক্রিয়, মানে প্রচুর রিঅ্যাকশন করতে ভালোবাসে। জলের প্রেজেন্সে বিস্ফোরণ হয়ে যাবে। সেই জন্য সোডিয়ামকে, ছোটবেলায় পড়েছে কিনা জানি না, সোডিয়ামকে জলে মানে নর্মাল বাতাসের যে ময়েশ্চার, জলীয় বাষ্প, তাকে নিয়েই সোডিয়াম রিঅ্যাকশন করে যায়। এই সোডিয়ামকে ল্যাবরেটরিতে কেরোসিনের নিচে স্টোর করা হয়, যাতে জলীয় বাষ্পের কন্ট্যাক্টে আসতে না পারে সোডিয়াম ধাতু। কেরোসিনের নিচে সোডিয়াম পটাশিয়াম এত রিঅ্যাক্টিভ, এদের কেরোসিনের নিচে রাখতে হয় যাতে জলীয় বাষ্পের সংস্পর্শে আসতে না পারে, কারণ ময়েশ্চারের সংস্পর্শে এলে রিঅ্যাকশন করে যাবে আর রিঅ্যাকশন এক্সপ্লোশন তৈরি হয়ে যাবে। কি হয়েছে কেস একবার, যেরকম হয় কলেজে, অত কিছু জানা নেই, সবকিছু বোঝা নেই, থিওরি নলেজ আছে, প্র্যাকটিক্যাল কিছু নেই। সোডিয়াম নিয়ে একটা রিঅ্যাকশন করতে দেওয়া হচ্ছে, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি, কোন একজন স্টুডেন্টস গল্প করতে ক্যাজুয়ালি করছে, সোডিয়াম নিয়ে কিছু রিঅ্যাকশন করতে হচ্ছে, সোডিয়ামকে কেরোসিনের তলা থেকে চিমটি করে বার করেছে, এবার রিঅ্যাকশনটা টেস্ট টিউবে যেটা হবে ওখানে দেবে। এবার যা হয়, চিমটি করে বার করেছে, কেউ একটা ডেকেছে, কি করছে, দেখছে ক্রিম দেখতে, যেরকম যেরকম হয় আর কি, ঠিক আছে রেখেছে, মানে গল্প করছে, দেখে সোডিয়ামের করে যা কি তাদের মধ্যে গল্প করছে, কেউ লিখেছে, কাজের কাজ করেনি। এবার পাশেই ছিল বেসিন, এবার অন্য কেউ এসছে হাত ধুতে, দিয়েছে জল জোরে খুলে, হাত দিয়েছে, জল ছিটকেছে, ছিটকানো জল পড়ে গেছে, সোডিয়ামে দম হয়ে গেছে, জল ছিটকে পড়েছে সোডিয়ামের উপরে, সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে গেছে, আগুন জ্বলে গেছে, বিস্ফোরণ হয়ে গেছে। ক্ষতি হয়নি? লেগেছে, হালকা হালকা ঝাপটা লেগেছিল, সেরকম নিজের কিছু ক্ষতি হয়নি। এই সামান্য কিছু ক্যাজুয়ালিটির জন্য, মানে সামান্য একটু অন্য মনস্কতা, একটু মজা করছিল বন্ধুর সাথে সোডিয়াম মেটালকে নিয়ে। কোথায় দাঁড়িয়ে? বেসিনের পাশে দাঁড়িয়ে। সে কি জানে না যে সোডিয়াম জলের সঙ্গে রিয়াকশন করে? সবই জানে, কিন্তু কাজের সময় অ্যাপ্লাইতে নেই। ওকে, তাহলে প্রচন্ড উচ্চ সক্রিয় ধাতু, ক্ষারীয় ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর বৈশিষ্ট্য। এস ব্লকের ফিচার্স, এস ব্লকের মধ্যে মেন ফিচার কি? গ্রুপ 1 এ ক্ষারীয় ধাতু অ্যালকালি মেটাল, গ্রুপ 2 তে ক্ষারীয় মৃত্তিকা ধাতু অ্যালকালিন আর্থ মেটাল। এরা হচ্ছে উচ্চ সক্রিয় ধাতু এবং লিখে রাখে উচ্চ তড়িৎ ধনাত্মক, মানে হাইলি ইলেকট্রোপজিটিভ। যেখানে এস ব্লকের ব্যাপারে লিখেছে ওখানে লিখে রাখতে পারো। এরা হাইলি ইলেকট্রোপজিটিভ, এরা হাইলি অ্যাক্টিভ এবং হাইলি ইলেকট্রোপজিটিভ বা উচ্চ তড়িৎ ধনাত্মক, এবং এরা ক্যাটায়ন তৈরি করতে পছন্দ করে। উচ্চ তড়িৎ ধনাত্মক বা হাইলি ইলেকট্রোপজিটিভ, এবং এরা হাইলি অ্যাক্টিভ, সঙ্গে সঙ্গে রিঅ্যাকশন করে নেয়। অ্যাটমসফিয়ার দেখো, বুদ্ধি করে বলো যে এত তাড়াতাড়ি রিঅ্যাকশন করে। এটা রিঅ্যাকশন ছোটবেলায় পড়েছে কিনা জানি না। ম্যাগনেসিয়ামের উপরে ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা চাদর পড়ে যায়। ম্যাগনেসিয়ামকে নর্মালি রেখে দিলে ম্যাগনেসিয়ামের উপরে একটা বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে লেয়ার তৈরি হয়ে যায় ম্যাগনেসিয়াম অক্সাইডের। কিছুই লাগছে না, বায়ুর অক্সিজেনই যথেষ্ট ম্যাগনেসিয়ামের সঙ্গে রিঅ্যাক্ট করে যাওয়ার জন্য। কোনো টেম্পারেচার লাগছে না, কিছু। অ্যালুমিনিয়ামে হয় না এটা। অ্যালুমিনিয়ামে হয় না বলেই অ্যালুমিনিয়ামকে খাবার দাবার র্যাপিং করে দেওয়াতে ইউজ হয়। অ্যালুমিনিয়াম এস ব্লক নয়। অ্যালুমিনিয়াম কোথায়? পি ব্লক। পি ব্লকের মৌলগুলো অতটাও মানে উচ্চ রিঅ্যাক্টিভ নয়, হাইলি রিঅ্যাক্টিভ নয়। অ্যালুমিনিয়ামের র্যাপারে খাবার র্যাপ করে দেওয়া হয় কিনা? সাদা সাদা রুটি তরকারি কিছু দেওয়া থাকলে তার ঢাকনাটা বাঁচানোর জন্য খাবার দিয়েছে, তার কিছু কন্টেনারের উপরটা ঢাকনা দেয়। তরকারি অ্যালুমিনিয়ামের ফয়েলটা কেন ইউজ করা হয়? কারণ অ্যালুমিনিয়াম লেস রিঅ্যাক্টিভ, তরকারির সঙ্গে রিঅ্যাকশন হবে না। তরকারির মধ্যে তো অয়েল
একটু গরম জিনিসপত্র হলে হাই টেম্পারেচারে বেশি আছে, অল্প সময় রিয়াকশন হয়ে যেতেই পারে, হ্যাঁ কি না? রিয়াকশন হয়ে গেলে কি অ্যালুমিনিয়ামটাই তরকারিতে মিশে যাবে, তোমাদের টক্সিসিটি হয়ে যাবে, অ্যালুমিনিয়াম খাচ্ছ বসে বসে, এরকম হয়ে যাবে, টক্সিসিটি হয়ে যাবে। তো সেটা করা হয় না কেন? কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে লেস রিঅ্যাক্টিভ। ক্লিয়ার? তাহলে এরা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ এবং হাইলি ইলেকট্রোপজিটিভ বা উচ্চ তড়িৎ ধনাত্মক। এদের মধ্যে এই সমস্ত ইলেকট্রোপজিটিভ মানে এরা ক্যাটায়ন, পজিটিভ আয়ন ক্যাটায়ন তৈরি করার টেন্ডেন্সি দেখাবে, ক্যাটায়ন তৈরি করার প্রবণতা দেখাবে, টেন্ডেন্সি টু ফর্ম ক্যাটায়ন। হাইলি ইলেকট্রোপজিটিভ মানে প্রচুর এরা ইলেকট্রন লস করে পজিটিভ আয়ন তৈরি করার টেন্ডেন্সি দেখাবে, ক্যাটায়ন তৈরি করার টেন্ডেন্সি দেখাবে। পি ব্লকের জন্য আমরা কি লিখবো? পি ব্লকের দু তিনটে ফিচার্সে কি লিখবো? নাম্বার 1, এখানে মেটালও আছে, অ্যালুমিনিয়াম, টিন, লেড, নন মেটালও আছে, ফসফরাস, ব্রোমিন, এতগুলো গ্যাস, আবার মেটালয়েড বা ধাতুকল্পও আছে, সবগুলোই এখানে প্রেজেন্ট থাকে। মেটালয়েড, এই যে সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, টিন, অ্যান্টিমনি, সব রকম আছে। মেটাল, নন মেটাল এবং মেটালয়েড সব রকমই এখানে প্রেজেন্ট আছে। যারা মেটাল, তবে মেটাল আর নন মেটাল যারাই আছে তারা মেনলি কিন্তু এরা সমযোজী যৌগ বা কোভালেন্ট কম্পাউন্ড তৈরি করে। এটা কি জিনিস? এটা আমরা কেমিক্যাল বন্ডিং এ পড়বো। কোভালেন্ট কম্পাউন্ড তৈরি করে, মেটালরাও তৈরি করে, নন মেটালরাও তৈরি করে। যেখানে ওদের ব্যাপারে লিখতে পারি একটা পয়েন্ট, ওরা তৈরি করে কেমন? এরা তৈরি করে হচ্ছে সব আয়নিক কম্পাউন্ড, আয়নীয় যৌগ তৈরি করে। অল্প স্বল্প টেনে পড়েছো, সেটা ক্যাটায়ন অ্যানায়নের সঙ্গে, ক্যাটায়ন অ্যানায়নের ওইতে বিক্রিয়া করে, ক্যাটায়ন এবং অ্যানায়ন ওইতে বিক্রিয়া করে যে আয়নীয় যৌগ তৈরি করে, আর এরা কোভালেন্ট যৌগ তৈরি করে, সমযোজী যৌগ তৈরি করে। ধাতুগুলোও তৈরি করে, ধাতুগুলোও তৈরি করে, এবং ধাতুকল্প যারা মেটালের তারাও তৈরি করে। ঠিক আছে? এটা হচ্ছে পি ব্লকের মেইন বৈশিষ্ট্য। ক্লিয়ার? এস ব্লকের জন্য আর একটা পয়েন্ট লিখে রাখতে পারো, ওরা রিডিউসিং এজেন্ট বা বিজারক দ্রব্য, এজেন্ট বা বিজারক দ্রব্য, বিজারক মানে অন্যকে বিজারিত করে, তাহলে নিজে কি হয়? জারণ হয় নিজের। এস ব্লক গুলোকে লিখে রাখতে পারো, ওরা বিজারক দ্রব্য বা রিডিউসিং এজেন্ট। পি ব্লক গুলোকে লিখতে পারো, এরা জারক দ্রব্য বা অক্সিডাইজিং এজেন্ট। জারক দ্রব্য বা অক্সিডাইজিং এজেন্ট, এদের নিজে কি হয়? এদের নিজের বিজারক হয়, বিজারণ হয়। বিজারণ হয়। ঠিক আছে? বিজারণ মানে রিডাকশন, আর অন্যকে অক্সিডাইজ করে। তাই পি ব্লক গুলো অক্সিডাইজিং এজেন্ট, আর এস ব্লক গুলো রিডিউসিং এজেন্ট। নিজেরা ওদের অক্সিডেশন হয়, অন্যকে রিডিউস করে। ক্লিয়ার? বি ব্লকের মধ্যে অলরেডি আমরা জানি ফার্স্ট ট্রানজিশন মেটাল, লিখে রেখে পয়েন্ট করে লিখে রেখে দিও যে সিরিজটাকে বলে ফার্স্ট ট্রানজিশন সিরিজ, ট্রানজিশন মেটাল বা ট্রানজিশন সিরিজ, ফার্স্ট ট্রানজিশন সিরিজ। বাকি জানা লিখতে হবে না, এইটুকু লিখে রাখো। সেকেন্ড ট্রানজিশন সিরিজ, সেটা হচ্ছে 4D। দুটো এক্সেপশন, জিঙ্ককে আবার ট্রানজিশন মেটাল বলা হয় না। জিঙ্কের গ্রুপে আছে ক্যাডমিয়াম, তাকেও ট্রানজিশন মেটাল বলা হয় না। কেন হয় না? এটা 12 গ্রুপে জানবে। ক্যাডমিয়াম আর মার্কিউরি এরা ডি ব্লক, এরা কোন ব্লক? কিন্তু ট্রানজিশন মেটাল বলে না এদের, সেটা আমরা 12 গ্রুপে জানবো। এখন আমরা ঢুকছি না তার মধ্যে। ক্যাডমিয়াম, জিঙ্ক, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কিউরি এরা ট্রানজিশন মেটাল নয়। যেটুকু মার্ক করছি সেটুকু লিখে বাকিটা জানো তোমরা। তাহলে ফার্স্ট ট্রানজিশনটা কোনটা? 3D সিরিজ। সেকেন্ড ট্রানজিশন কোনটা? 4D সিরিজ। থার্ড ট্রানজিশন কোনটা? 5D সিরিজ। ফোর্থ ট্রানজিশন কোনটা? 6D সিরিজ। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কিউরি নোট দিয়ে লিখে রাখবে, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কিউরি এরা ট্রানজিশন মেটাল নয়। এরা আর কি? এরা হচ্ছে দারুণ ক্যাটালিস্ট। আর কি? এদের মাল্টিপল অক্সিডেশন স্টেট দেখতে পাওয়া যায়, মাল্টিপল অক্সিডেশন স্টেট বা মাল্টিপল ভ্যালেন্সি, মাল্টিপল ভ্যালেন্সি দেখতে পাওয়া যায়, এবং এরা দারুণ ক্যাটালিস্ট। ডি ব্লক গুলো ইলেকট্রনিক কনফিগারেশন জানো বলছি, মাল্টিপল পয়েন্ট গুলো ডি ব্লকের মাল্টিপল ভ্যালেন্সি, যেরকম ফেরাস ফেরিক, কিউ প্লাস কিউপ্রিক দেখা যায় কিনা? ফেরাস কত? Fe2 প্লাস, ফেরিক কত? Fe3 প্লাস। কিউ প্লাস কত? Cu প্লাস, কিউপ্রিক কত? Cu2 প্লাস। কিউ প্লাস, কিউপ্রিক, ফেরাস, ফেরিক, এই মাল্টিপল ভ্যালেন্সি দেখতে পাওয়া যায় এখানে। এরা দারুণ ক্যাটালিস্ট হিসেবে বিহেভ করে। এগুলো ডি ব্লকের ফিচার্স, ডি ব্লকের মেন ফিচার্স। আরেকটা পয়েন্ট লিখবে, এটা কালারফুল কম্পাউন্ড ফর্ম করে। ডি ব্লকের 3টে পয়েন্ট লিখবে, দারুণ ক্যাটালিস্ট, মাল্টিপল ভ্যালেন্সি আর কালারফুল কম্পাউন্ড, রঙিন যৌগ।
রঙিন যৌগ তৈরি করে, উত্তম অনুঘটক, আর এদের একাধিক যোজ্যতা দেখতে পাওয়া যায়। প্রথম দুটো লিখে দিচ্ছি লিখেছিস? তাহলে ভালো করেছিস। কি আছে? 3D সিরিজ আর 4D সিরিজ। আর তৃতীয়টা কোনটা? 5D সিরিজ। চতুর্থটা কোনটা? 6D সিরিজ। তাহলে যদি তোমাকে উল্টো এরকম কোশ্চেন দেয়, 5D বললো না, বলে তৃতীয় সন্ধিগত সিরিজের কনফিগারেশন দেখো, আমার 5D কনফিগারেশনটা চাইছে। ওকে, এবারে কি আসবে? 40 ওটা কি বললেন? মাল্টিপল ভ্যালেন্সি, গুড ক্যাটালিস্ট, আর কালারফুল কম্পাউন্ড। কালারফুল কম্পাউন্ডের দুটো উদাহরণ দিচ্ছি। পটাশিয়াম ডাইক্রোমেট কে দেখেছিস ল্যাবরেটরিতে? K2CR2O7 দেখিসনি? ব্রাইট অরেঞ্জ কালার, দেখবি ল্যাবরেটরিতে থাকে, ক্রিস্টাল ব্রাইট অরেঞ্জ কালার, একদম দারুণ কালারফুল। পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 ব্রাইট পার্পল, বেগুনি, ব্রাইট পার্পল। ওখানে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কি আছে? ম্যাঙ্গানিজ আছে ভাই, তাই তো রঙিন যৌগ তৈরি করছে কালারফুল। পটাশিয়াম ডাইক্রোমেটে কি আছে? ক্রোমিয়াম আছে, এগুলো সব ডি ব্লক এলিমেন্ট। আচ্ছা, নেচারে দেখতে পাওয়া যাচ্ছে, নেচারে হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে হাতে আংটি আছে, আংটি আছে, এই আংটিটাতে কিছুই নেই, এটা তো ডায়মন্ড আছে। তো ওই যে আংটিগুলো হয় এখানে হিরে, চুনি, পান্না, ইংলিশে বললে জ্যাসপার, অ্যাম্বার, সাফায়ার, রুবি, কালার থাকে ওর মধ্যে। কেন? এইসব ট্রানজিশন মেটাল গুলোই বসে থাকে। কোনটার কালার সবুজ, ক্রোমিয়াম মেটাল বসে আছে, কোনটার কালার নীল, কপার মেটাল বসে আছে, কোনটার কালার পিঙ্ক টাইপের ম্যাঙ্গানিজ মেটাল বসে আছে। লালটাতে আছে কিছু, আমরা জানি না এক্স্যাক্টলি কি, আয়রন টাইরন থাকতে হবে, লালটা ইউজুয়ালি আয়রন হয়। আচ্ছা, রক্তের রং কি? আয়রন বসে আছে, হ্যাঁ এটা অবশ্যই ঠিক, রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে বেসিক্যালি। তাহলে ট্রানজিশন মেটাল যেগুলো, সন্ধিগত মৌল যেগুলো, সেগুলো কি কেমন কম্পাউন্ড তৈরি করে, কেমন যৌগ তৈরি করে? রঙিন যৌগ, কালারফুল যৌগ তৈরি করে। ইভিন তোমার যে ওই কি বলে রাস্ট, মরচে কালার কি? খয়েরি টাইপের কালার, কালারলেস তো নয় না, ওটাও আয়রনারি কম্পাউন্ড, ব্রাউন। তাহলে কি এগুলো হচ্ছে সবাই কালারফুল কম্পাউন্ড তৈরি করে। তাহলে এরা হচ্ছে ট্রানজিশন মেটালরা কালারফুল কম্পাউন্ড তৈরি করে, ভালো ক্যাটালিস্ট, এবং এরা অনেক ভ্যালেন্সি দেখায়, অনেক যোজ্যতা দেখায়, ফেরাস, ফেরিক এটসেট্রা। ক্লিয়ার? এ ব্লকের গুলো মোটামুটি একই রকম, এদের লিখে রাখো মাল্টিপল ভ্যালেন্সি, মাল্টিপল ভ্যালেন্সি এ ব্লকের জন্য। তবে মাল্টিপলের মধ্যে +3টা কমন, +3 কমন। এরাও কালারফুল কম্পাউন্ড তৈরি করে, হ্যাঁ, কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে। এই 3টে পয়েন্ট লিখে রাখো এ ব্লকে। পরিবর্তনশীল মানে ভ্যারিয়েবল ভ্যালেন্সি, মানে মাল্টিপল ভ্যালেন্সি, একের বেশি ভ্যালেন্সি শো করে, একের বেশি ভ্যালেন্সি শো করে, +3 এর মধ্যে কমন। এরা প্যারাম্যাগনেটিক হয়, এরা কালারফুল কমপ্লেক্স তৈরি করে, এরা তোমার কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে। ঠিক আছে? বলো এদের মধ্যে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস কারা? 4টে ব্লক আছে, প্রতিনিধি মৌল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বা টিপিক্যাল এলিমেন্টস। লিখে দিই এইটুকুই শুধু, এস এন্ড পি ব্লক, এদেরকে বলা হয় প্রতিনিধি মৌল বা টিপিক্যাল এলিমেন্ট বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। মানে কিছু নেই, এদেরকে এটা বলা হয় প্রতিনিধি মৌল। হ্যাঁ, এস ব্লক আর পি ব্লক এলিমেন্টদের কি বলা হয়? প্রতিনিধি মৌল বা টিপিক্যাল এলিমেন্ট বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। ঠিক, ভেরি গুড। সন্ধিগত মৌল কাদেরকে বলা হয়? ট্রানজিশন এলিমেন্ট। ডি ব্লককে বলা হয় সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট। এফ ব্লককে কি বলা হয়? এফ ব্লকটা দেয়নি কেন? এই তো ইনার ট্রানজিশন এলিমেন্ট। এফ ব্লকে কি বলা হয়? ইনার ট্রানজিশন এলিমেন্ট। এদের মধ্যে দুটো ক্যাটাগরি আছে, একটা 4F, তাই তো? 4F দেরকে বলে ল্যান্থানাইড। কেন? স্টার্ট হয়েছে ল্যান্থানাম থেকে আর শেষ হচ্ছে লুটেশিয়ামে গিয়ে।
ল্যান্থানামটা 5d তে যদিও ল্যান্থানামটা কিন্তু 5d1, আর সিরিয়াম থেকে লুটেশিয়াম এইখানে 4f1 to 14। আর একটা সিরিজ আছে যেটা হচ্ছে 5f, এদেরকে বলে অ্যাক্টিনাইডস। কি বলে? অ্যাক্টিনাইডস। এটা শুরু হচ্ছে তোমার অ্যাক্টিনিয়াম দিয়ে, তারপরে চলছে তোমার থোরিয়াম থেকে লরেনসিয়াম অব্দি। অ্যাক্টিনাইডের কিন্তু 6d1, আর থোরিয়াম থেকে লরেনসিয়ামে থোরিয়ামে যদিও 6d2, বাট তারপরে চলে যাওয়া হচ্ছে 5f1 to 14। 5f2 to 14 লিখতে পারি, কারণ 6d2 হয়ে যাচ্ছে একটা, যেটা কিনা 5f এ যাওয়ার কথা ছিল কিন্তু 6d তে ঢুকে যাচ্ছে, তো 5f2 to 14 লিখতে পারি। অ্যাক্টিনিয়ামে 6d1 আছে, 5f1 এ ধরা হচ্ছে। তাহলে দু রকমের এফ ব্লক হতে পারে, যাদেরকে বলা অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। তারা একটা হচ্ছে তোমার ল্যান্থানাইড, একটা হচ্ছে অ্যাক্টিনাইড। ল্যান্থানাইড কাকে বলে? 4f টাকে। অ্যাক্টিনাইড কাকে বলে? 5f টাকে। লেখা হয়ে গেছে। আচ্ছা, অভ্যন্তরীণটা তো হয়ে গেল। তারপরে আচ্ছা এটাতে যাচ্ছি, তার আগে একটা নোট দেবে, একটা হেডিং দেবে যে জিঙ্ক, ক্যাডমিয়াম ও মার্কিউরিকে সন্ধিগত মৌল বলা হয় না। জিঙ্ক, ক্যাডমিয়াম এন্ড মার্কিউরি আর নট ট্রানজিশন মেটালস। হ্যাঁ, এটা হেডিং, কারণটা আমরা দেখব। জিঙ্ক, ক্যাডমিয়াম এন্ড মার্কিউরি আর নট ট্রানজিশন মেটালস। জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কিউরিতে সন্ধিগত মৌল বলা হয় না যদি ওরা ডি ব্লক। ডি ব্লক মানে কি? সন্ধিগত হওয়ার কথা, তাই তো, বা ট্রানজিশন মেটাল হওয়ার কথা, কিন্তু ওদেরকে কি বলা হচ্ছে? ট্রানজিশন মেটাল বলা হচ্ছে না। তাহলে জানতে হবে ট্রানজিশন মেটালের ক্রাইটেরিয়া কি। ডি ব্লক কি ট্রানজিশন মেটাল? না। ডি ব্লক এলিমেন্ট মানে আমাদের ধারণা তারাই হবে সন্ধিগত মৌল বা ট্রানজিশন মেটাল, তাই তো, কিন্তু ডি ব্লক এলিমেন্ট মানেই সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট হবে বা ট্রানজিশন মেটাল হবে, সন্ধিগত ধাতু হবে, তার নয়। সন্ধিগত ধাতু হতে গেলে ডি ব্লক তো ঠিক আছে, তার সঙ্গে আরো একটা ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াটা হচ্ছে এদের কাছে ইনকমপ্লিট ডি অরবিটাল থাকতে হবে। কারণ তাহলেই ওই ধর্মগুলো দেখাতে পারবে যে ধর্মগুলো লিখেছিস। রঙিন যৌগ তৈরি করা, অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা, এই সব পরিবর্তনশীল যৌগ দেখানো, ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখানো, এই ধর্মগুলো দেখাতে গেলে ইনকমপ্লিট ডি অরবিটাল থাকতে হবে। জিঙ্কের যৌগ রঙিন নয়, সাদা, ঠিক আছে। ক্যাডমিয়ামের যৌগ সাদা, এগুলো রঙিন নয়, অর্থাৎ ওরা ওই ধর্মটা দেখাতে পারছে না, কিন্তু ডি ব্লক ওরা, কিন্তু রঙিন মানে ধর্মগুলো দেখাতে পারছে না বলে ডি ব্লক হওয়ার পর ওদেরকে আমরা কি সন্ধিগত মৌল বলতে পারি না। কারণ সন্ধিগত মৌল হতে গেলে অসম্পূর্ণ ডি অরবিটাল থাকতে হবে, তবেই গিয়ে সন্ধিগত মৌল হবে। বা জিঙ্কে চলে আসি, জিঙ্কের কনফিগারেশন বল, আর্গন অব্দি ভর্তি থাকে, তারপরে 4s2 3d10, এটা কি অসম্পূর্ণ সম্পূর্ণ? তাহলে কি করে সন্ধিগত হবে? কিন্তু কপার কি কপার ফর্মে রিঅ্যাকশন করে না? কপার 1+ বা কপার 2+ বানায়, আর কপার যখনই কপার 2+ যদি বানাচ্ছে তখন ডি থেকে ইলেকট্রন পালাচ্ছে, ডি খালি হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল কপার দেখে নিচ্ছি, কপারে বল 4s1 3d10, তাই কি না? এবারে ভালো করে বল, কপার থেকে কপার 2+ হলো, কটা ইলেকট্রনকে পালাতে হবে? একটা পালাবে কোথা থেকে? সবার বাইরে যেখানে আছে, তাহলে এখান থেকে একটা গেল, আর একটা কোথা থেকে যাবে? তাহলে এখন কত হয়ে গেল? 3d সম্পূর্ণ। ওই জন্য রিঅ্যাকশন, ওই জন্য সেটা সন্ধিগত মৌল। কপারের কালার আছে, কপারের যৌগের কালার হচ্ছে তুতের মতন নীল, ঠিক আছে। এখানে কোথাও দেখতে পাচ্ছি না, টিল কালার এরকম টাইপের, একটু তুতের নীল। এই যে এই কালারটা, অনেকটা এই কালারটা একটু ব্রাইট হয়, ঠিক আছে। এটা কিন্তু নীল, ওটা একটু হালকা নীল, স্কাই ব্লু। এটা হচ্ছে কপারের, কপার 2+ থাকলে কালার, এটা একটু মানে টিল টাইপের কালার, সায়ান কালার টাইপের, হ্যাঁ, ঠিক আছে। তাহলে বলো জিঙ্কের কি পূর্ণ নাকি অর্ধপূর্ণ না সম্পূর্ণ? ক্যাডমিয়াম ঠিক তার নিচে আছে, হ্যাঁ কিনা? তাহলে ক্যাডমিয়াম হবে 5s2 4d10, ঠিক তার নিচে আছে, এরও সম্পূর্ণ। মার্কিউরি ঠিক তার নিচে আছে 6s2 5d10, একই রকম কনফিগারেশন চলবে কিনা?
এদের ইলেকট্রনিক কনফিগারেশনে বলো ডি অরবিটাল পূর্ণ কি সম্পূর্ণ কি সম্পূর্ণ? অসম্পূর্ণ নয় রে, ইনকমপ্লিট নয় রে, কমপ্লিট ডি অরবিটাল। কমপ্লিট ডি অরবিটাল হলে এরা ডি ব্লক তো বটে, কিন্তু এরা ট্রানজিশন মেটাল হতে পারছে না, কারণ ট্রানজিশন মেটাল হতে গেলে এই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করতে হবে। কারণ মনে হতে পারে কপারে কি প্রবলেম স্যার? কপারে এমনিতে ডি সম্পূর্ণ ছিল, কিন্তু ইলেকট্রন যদি বেরিয়ে যায় কপার থেকে, দিয়ে কপার 2+ হয়ে যায়, তাহলে অসম্পূর্ণ হয়ে যায়। বলবে স্যার এদের ইলেকট্রন বার করে দেখান, এদের ইলেকট্রন যদি বেরোয় কোত্থেকে বেরোবে? 3D থেকে না, বাইরের 4s থেকে বেরোবে। 4s থেকে দুটো বেরোলো, 3D সেই 10ই রয়ে গেছে। 5s থেকে দুটো বেরোলো, 4D সেই 10ই রয়ে গেছে। 6s থেকে দুটো বেরোলো, 5D সেই 10ই রয়ে গেছে। তাই নরমাল অবস্থায় বা ইলেকট্রন বেরিয়ে গিয়ে যখন আয়ন বানাচ্ছে, সব সময়তেই এদের ডি সম্পূর্ণ। ডি সম্পূর্ণ হলে সন্ধিগত মৌল হবে না। কপারের এমনি নরমাল অবস্থায় ডি সম্পূর্ণ, কিন্তু রিঅ্যাকশন করার সময় যখন আয়ন বানাচ্ছে তখন ডি তো অসম্পূর্ণ হয়ে যাচ্ছে, তাই এরা সন্ধিগত মৌল হয়ে যাচ্ছে কপার। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কিউরি সন্ধিগত মৌল নয়, কারণ সন্ধিগত মৌলের ক্রাইটেরিয়া লেখো, তারপরে লেখো এদের কাছে সবসময়তেই সম্পূর্ণ অরবিটাল। এদের কাছে ডি অরবিটাল, এই তিনজনের লেখো ডি অরবিটাল সম্পূর্ণ। স্যার বন্ধু ডি ব্লক এলিমেন্ট লেখো হলে বলবি, তাড়াতাড়ি হাত চালা। চেঞ্জ করি, বি ব্লক। ডি ব্লকের জন্য একই রকম পিরিয়ড নাম্বার হবে এন, যেটা মুখ্য কোয়ান্টাম সংখ্যা সব থেকে বাইরের যেটা সেটা। আর গ্রুপ নাম্বার কি হবে? গ্রুপ নাম্বার হবে এন, সরি এস আর ডি মিলিয়ে টোটাল যে ভ্যালেন্স ইলেকট্রন সেইটা, এস প্লাস ডি টোটাল যোগ্যতা ইলেকট্রন, এস আর ডি মিলিয়ে। ক্রোমিয়াম কি নিয়েছিলে? ক্রোমিয়ামের কত বেরিয়েছিল বলো? ঠিক আছে, ডি যেখানে আছে সেখান থেকেই 1s এর জন্য কি ডি অ্যাপ্লিকেবল? তাহলে কি করে আসবে গল্প? ডি অ্যাপ্লিকেবলই হচ্ছে 4s থেকে, তার মানে মিনিমাম এটা 4s হবে, তবে গিয়ে 3D হতে পারবে। যেখানে ডি নেই সেখানে আমি কি করে লিখবো? এস প্লাস ডি মিলিয়ে হতে হবে, এসও থাকতে হবে, ডিও থাকতে হবে। ক্রোমিয়াম, আর্গন, তারপরে কত ছিল বলো? 4s1 3d5 হয়ে গেছিল, তাই তো? 4s2 3d4 হওয়ার কথা ছিল, কিন্তু 4s1 3d5 হয়ে গেছিল, রাইট? তাহলে বলো এখানে পিরিয়ড কোনটা হবে? এন কত? লাস্টের শেল কোনটা, 4s না 3d? 4s লাস্টের শেল। লাস্টের শেলের মুখ্য কোয়ান্টাম সংখ্যা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন কত? 4। পিরিয়ড কত হবে? 4। s প্লাস d মিলিয়ে মোট ইলেকট্রন কত? 6। গ্রুপ কত হবে? চেক করে নাও। 4 ক্রোমিয়াম, ঠিক আছে। কপারটা চেক করে বলো তাহলে কত হবে? কপারও বার করেছিল তোমরা, কপার বের করেছিল হচ্ছে আর্গন, আর্গনের পরে ছিল হচ্ছে 4s1 3d10। বলো কপার কত হবে? কোন পিরিয়ড? 4 পিরিয়ড, ওটাই হচ্ছে সবার বাইরের শেল। আর গ্রুপ নাম্বার s প্লাস d মিলিয়ে 11। চেক করে নাও, সেখানেই বসে আছে কপার। 4th পিরিয়ড, গ্রুপ 11। হ্যাঁ মজা পাওয়া গেছে? সিরিয়াস এটা এফ ব্লক। এফ ব্লকের জন্য পিরিয়ড নাম্বার সেম, লাস্টের শেলের কোয়ান্টাম নাম্বার, লাস্টের শেলের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর এস ব্লকের জন্য গ্রুপ নাম্বার, এফ ব্লকের জন্য গ্রুপ নাম্বার ফিক্সড, যেটা কিনা 3 গ্রুপেই আছে না সব? এফ ব্লকের জন্য সবাই তো 3 গ্রুপেই আছে। আর লাস্টের শেলটা যেটা হবে তার যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটাই হবে এফ ব্লকের জন্য পিরিয়ড নাম্বার। তাহলে বল পিরিয়ড নাম্বার সবার জন্য কমন, হ্যাঁ কি না? পিরিয়ড নাম্বার সবার জন্য কোনটা? লাস্টের শেলের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, ওটাই পিরিয়ড নাম্বার। গ্রুপ নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। বলো লাস্টের ইলেকট্রন ঢুকে যে 4f, কিন্তু লাস্টের শেল কোনটা? 6s।
4f সিরিজের কনফিগারেশন বের কর। বার করতে হবে এবার? না, মনে পড়ে গেছে? 4f সিরিজের ইলেকট্রন ঢুকেছে কোথায়? কিন্তু লাস্টের শেল কোনটা? তাহলে n কত? n6, এটা n-2 যেখানে ইলেকট্রন ঢুকছে। ইলেকট্রন লাস্টে ঢুকছে না, ইলেকট্রন n-2 তে ঢুকছে। লাস্টেটা তো আগেই ভর্তি হয়ে বসে আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার হেডিং তে তাহলে লোকেশন বের করা মাথা ঢুকে গেছে। চল এবার লাস্ট হেডিংটা দিয়ে দে। চল আজকে আচ্ছা কুইকলি এই করা করে দে দেখি। কোন ব্লক এলিমেন্ট কুইকলি? হ্যাঁ, কোন ব্লক? এ লাস্টে যেটা ঢুকেছে গ্রুপ আর পিরিয়ড বলো। থার্ড পিরিয়ড গ্রুপ হলো 1 গুড। কোন ব্লক এলিমেন্ট? পি ব্লক পি ব্লক এলিমেন্ট। সেকেন্ড গ্রুপ আর সিক্সথ সো 16 10 প্লাস হয় কোনটা? আরে ডি তে ঢুকছে লাস্টে একটা, ওটা লাস্টে লেখা আছে। কোন ব্লক এলিমেন্ট? ডি ব্লক পিরিয়ড কত? 4 লাস্টেটাই পিরিয়ড। আর গ্রুপ কত? গ্রুপ 40 আরে 2 প্লাস 2 4, এখানে 10 অ্যাড হচ্ছে না। উফ, এন এখানে এস প্লাস ডি। 4 নাম্বারটা বল কোন ব্লক? ডি ব্লক আরে ব্লক তিনটা ঘুরিয়ে লাস্টে লেকচার এসে ঢুকেছে এস ব্লক। কোন পিরিয়ড? 4 পিরিয়ড কোন গ্রুপ? সেকেন্ড গ্রুপ। যা আছে এস ব্লকটা সব থেকে সোজা। 5 নাম্বারটা বল। লাস্ট ইলেকট্রন ডি তে গিয়ে 310 করেছে। লাস্ট ইলেকট্রন ডি তে গিয়ে 310 করেছে, ডি ব্লক। এস তো আগেই ভর্তি হয়ে থাকে, লাস্টে লেখা আছে মানে ওটাই লাস্টে যাচ্ছে না। লাস্টে লেখা আছে ইলেকট্রন ঢুকেছে ডি তে, 3 তে, মানে ডি ব্লক। কোন পিরিয়ড? পিরিয়ড চেক করার সময় দেখবো লাস্টেরটা কোনটা। কোন গ্রুপ? এস প্লাস ডি মিলিয়ে। ক্লিয়ার কেমন করে ফিগার আউট করতে হবে? র্যান্ডম কনফিগারেশন দিয়ে দিলে ক্লিয়ার। লাস্ট হেডিং দিয়ে আইইউপিএসি নমেনক্লেচার বলে এটা করে আজকে শেষ করব। সোজা একটা কনসেপ্ট আছে দেখে নাও। আইইউপিএসি নমেনক্লেচার করেছিলাম খেয়াল নেই, করে থাকলে ভালো। আইইউপ্যাক নমেনক্লেচার, আচ্ছা ওটা জৈব যৌগের জন্য করেছিল, অর্গানিকের জন্য, এটা ইনঅর্গানিকদের জন্য। আচ্ছা, ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 92। কত? 92 এর পরে যাদের অ্যাটমিক নাম্বার তাদের জন্য নমেনক্লেচারটা অ্যাপ্লিকেবল। অ্যাটমিক নাম্বার যারা মোটামুটি, আচ্ছা এক্স্যাক্টলি ইউরেনিয়াম নয়, মানে মোটামুটি এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা তোদের জন্য, এটা অ্যাক্টিনাইটদের জন্য। আচ্ছা এটা কাজ করি, কাদের জন্য অ্যাপ্লিকেবল? অ্যাটমিক নাম্বার যাদের 100 এর বেশি তাদের জন্যই অ্যাপ্লিকেবল এই নমেনক্লেচারটা। 100 অনওয়ার্ডস, 100, 101, 102, 103 তাদের জন্য এই নমেনক্লেচারটা অ্যাপ্লিকেবল, যেটা থ্রু দিয়ে আমরা ওই যে নামগুলো লেখা আছে তার পরিবর্তে অন্যান্য নাম দেখবো, যেটা থ্রু দিয়ে আমরা তাদের অ্যাকচুয়াল নামটা জানতে পারবো। ওগুলোতে বিভিন্ন সায়েন্টিস্টের যে নাম দিয়ে দেওয়া হয়েছে, অ্যাকচুয়াল নামটা কি সেটা বুঝতে পারবো। কাদের জন্য? যাদের অ্যাটমিক নাম্বার 100 বেশি। ওর জন্য তোমাকে এটুকু মুখস্থ রাখতে হবে। কোথাও যদি 0 থাকে সেইখানে নীল কথাটা বসানো হবে। 1 হলে আন, 2 হলে বাই, 3 হলে 100 পরে 1, 1, 2, 100 পরে 1, 1, 2, 1 এর জন্য আন, 2 এর জন্য বাই, 3 এর জন্য ট্রাই বসাতে হবে। 4 কোথাও থাকলে কোয়াড বসাতে হবে। 5 কোথাও থাকলে পেন্ট, 6 কোথাও থাকলে এক্স, 7 থাকলে সেপ্ট, 8 থাকলে 9 থাকলে। এবার বল পছন্দ, তোর যাকে পছন্দ বল। না, যে প্রত্যেকটা ডিজিট বল। এবার কত নাম্বার হবে? অ্যাটমিক নাম্বার কত নেবে বল? নাম্বার 118 বলো। 118 118, 1 মানে আন, আবার 1 মানে আন, 8 মানে অক্ট, লাস্টে একটা ইয়াম অ্যাড হবে। সিম্বল ইউইউ, আন আন অক্টিয়াম। আর ওজি ওর কমন নেম,
এটার আইইউপিএসসি প্রপার নেম। ওইদিকে যে কোনো সায়েন্টিস্টের নাম অনুযায়ী যা কিছু দিয়ে দিয়েছে, এটা হচ্ছে এর প্রপার নেম। আইইউপিএসসি রুল অনুযায়ী এটার প্রপার নেম ওই 118 নম্বর এলিমেন্টটা, শুধু 18টা এলিমেন্টের জন্য ওই 19টা এলিমেন্টের জন্য। কারণ ওদের নামগুলোই খটোমটো না, বিভিন্ন সায়েন্টিস্টের নাম দিয়ে দিয়েছে, তাই তাদের জন্য এই নমেনক্লেচারটা অ্যাপ্লিকেবল। আর একটা বল, তিনজন তিনটে বল, তুই 118 বলেছিস, বল একটা। 108 মানে আন নীল অক্টিয়াম, আননীল অক্টিয়াম, ONO সিম্বল, আননীল অক্টিয়াম। ঠিক, তুই একটা বল। লাস্টে আম যোগ করে আম নয়, ইয়াম। আম কোথায় অ্যাড করেছি বল? ওই 100 টাকাই চেয়েছে। আন নীল নীল ইয়াম, আন নীল নীলিয়াম, UNN। ঠিক আছে, এবারে এখানে একটা ছোট্ট এক্সেপশন আছে, সেটা বলে দিই। ধর বাই আছে, তারপর ইয়াম, 112 নম্বরটা কি হয় বল? আন 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 আর টু এর জন্য বাই বাই ইয়াম, তাই তো? ওখানে দুটো আই পর পর পড়ছে কিনা, বাই এর আই আবার ইয়ামের আই, একটাই আই বসবে। এই যখন কোথাও যদি পরপর দুটো আই চলে আসে, একটা আই রাখা হয়। আন আন ট্রাইয়াম, একটা আই থাকবে। পরপর দুটো আই চলে এলে লাস্ট একটাই আই ওখানে বসানো হবে, দুটো আইকে পরপর বসানো হচ্ছে না। ক্লিয়ার কিনা? অ্যাটমিক নাম্বার 100 এর উপরের জন্য এই রুলটা অ্যাপ্লিকেবল। অ্যাটমিক নাম্বার 100 বা 100 এর উপর থেকে 118 পর্যন্ত ভবিষ্যতে যদি কিছু আবিষ্কার হয়, সবার জন্য এই রুলটা বানানো হয়েছে, যেখানে প্রত্যেকটা ডিজিটের জন্য কি বসানো হবে সেটা লেখা আছে, এবং অ্যাকর্ডিংলি সেই নামটা করা হচ্ছে লাস্টে ইয়াম অ্যাড করে। এই তো অন্য নামই দিয়ে দেবে। বলো, এই তো অন্য নাম, সে তো যখন ডিসকভার হবে তখন অন্য নামই দিয়ে দেবে, কিন্তু আমরা মনে রাখবো, তোমাকে ধরো বললো তাহলে একটা এলিমেন্টের নাম বলো, মানে আনকোয়াড চাইয়াম। আন কোয়াড অ্যাটমিক নাম্বার কত? আনকোয়াড চাইয়াম 143 ওদের অ্যাটমিক নাম্বার নেই, আলাদা কথা, মানে অ্যাটমিক নাম্বার তার কত হবে? 143। আনকোয়াড চাইয়াম দেবে যদি এবারে যাকে 193 অ্যাটমিক নাম্বারের নাম কি হবে বলো? 193 1n চাইয়াম, 1 নয় আন, আন এন চাইয়াম। ঠিক আছে, আচ্ছা 190 কি হবে? 190 আন এন, এখানে বলে পরপর কটা এন বসছে, কটা এন পরপর বসছে? আন এন মিলিয়নের স্পেলিং এ আন এন মিল ইয়াম, ইয়েস অর নো? কটা এন পরপর বসেছে? একবারে বরাবর বসে গেছে। পরপর বসে গেছে না, একটা এন উড়ে যাবে। কোনটা বলবো? যে কোনো একটা, যাকে খুশি করো না। আচ্ছা আরে কোনটা উড়বে, কেমন কোয়েশ্চেন, যেটাই উড়বে না ডাবল এন তো থাকবে, একটা এন শর্ট হয়ে যাবে। এই দুটো স্পেলিং এর খেয়াল রাখতে হবে। পরপর দুটো আই থাকলে একটা আই, পরপর এরকম দুটো এন থাকলে বা দুই বেশি এন থাকলে একটা এন। ঠিক আছে, এই দুটো রুলকে তো স্পেলিং এর জন্য খেয়াল রাখতে হবে। ওকে, চলো আজকের মতন তাহলে এখানে আমরা শেষ করছি। টেবিলটা আমাদের অনেক দূর হয়ে গেছে, বল? হ্যাঁ, বইতে দেওয়া আছে, বইতে দেওয়া আছে। দাদা আমরা পুরো টেবিলটা তাহলে এখানে শেষ করছি। নেক্সট উইক থেকে আমরা পিরিয়ডিক প্রপার্টি গুলো নিয়ে শুরু করবো এবং পিরিয়ডিক প্রপার্টিটা শেষ করে দেবো। 6টা-7টা পিরিয়ডিক প্রপার্টি আছে, সেগুলো কেমন করে পর্যায় সারণী বরাবর ভ্যারি করে, অ্যাটমিক রেডিয়াস, সাইজ, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, এগুলো কেমন করে রেডিয়াস বরাবর ভ্যারি করে, ভালো করে টেবিলটা পুরো গ্রিপে নিয়ে চলে এসো যাতে আমরা করে ফেলতে পারি। ঠিক আছে?